প্রমাণ প্রমাণ হলো যে যখন ফেনী বন্যাটা হলো তখন অলরেডি 2 মাস পার হয়ে গেছে। উনি পুনঃ বার্মা ইন্ডিয়ান রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে এসে বলছিলেন না, ভাই সাহেব এর পরের বার পানি ছাড়লে কিন্তু আমাদেরকে আগে ডেকে বলবেন। হ্যাঁ, এটা বলেন না। উনি তো জানেনই না যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে একটা পানি সমস্যা আছে, এক নম্বর হলো পানি সমস্যা আছে, এবং আমাদের একটা রাইটের কোশ্চেন আছে। 16 তারিখ থেকে 29 তারিখ আর সিরিয়ালি পিছন থেকে বলি, 14 তারিখের রাত পর্যন্ত ছাত্রলীগ আর পুলিশ খতম হয়ে যায়। তাদের আর মুরত থাকে নাই মাঠে নেমে 8 ছাত্রদেরকে গুলি করবে বা সাধারণ মানুষকে গুলি করবে রাস্তায়। ফলে ওরা যখন পরাজিত হয়ে যায়, দেন হাসিনা সিদ্ধান্ত নেয় এবার আর্মি নেওয়া হবে। সেই হিসাবে ওয়াকার সাহেবকে উনি নামে, যেহেতু ওয়াকার সাহেবকে তো উনি নিয়োগ দিয়েছেন এই যে বিপদের দিনে ওনাকে রক্ষা করবেন বলে, এবং ওয়াকার সাহেব এই রক্ষা করতে গিয়ে বাহাদুরি দেখাতে গিয়ে উনি যে র্যান্ডাম গুলিটা করছেন, হেলিকপ্টার থেকে গুলিটা করতেছেন, বাড়ির ছাদের লোক তুলে চিকেন থেকে গুলি করছেন। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের বিরুদ্ধে গিয়েছে এবং তিনি ভারতের বিরুদ্ধে গিয়ে কি আসলে বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্য ধ্বংস করতে পারবেন? ভারতীয় আধিপত্যের যে মূল উৎখাটন, মূল শিকড়, সেটা তিনি বের করতে পারবেন, নাকি এটা বের করতে গিয়ে তিনি নিজের বিপদ ডেকে আনবেন? দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছেন একজন আলোচক। তার আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এবং দারুণ বিশ্লেষণ করেন। আলোচনা শুনলে বুঝতে পারবেন, আমার ব্যক্তিগত যেটা বুঝতে পেরেছি, ডক্টর ইউনূস ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে গিয়ে হয়তো বা নিজের মৃত্যুই ডেকে এনেছেন। আমাদের আলোচনার আগে শুনি। আমি আবার মনে করে দিচ্ছি আপনাদেরকে, আমি মনে করি না ইউনূস সাহেব বুঝতে পারে, কিন্তু সাধারণ জনগণ আমরা তো জানি এটাই সবচেয়ে বড় টাস্ক আমাদের এখন। কিচ্ছু এসে যায় না। আপনাকে যে ইন্ডিয়ান হেজিমনি উৎখাত করতে হবে, এটা কোনো পলিটিক্যাল পার্টির মুখ থেকে শুনছেন? তো ইউনূস সাহেবের মাথায় এটা আসবে কি আকাশ থেকে? এটা 2-4টে গৌতম দাস আপনাদেরকে বলতেছে। অরিজিনাল রূপ তো এখানে। প্রথম 3 মাস তো ইউনূস সাহেব বুঝতেই পারে না ইন্ডিয়ার সাথে তার রোল টাস্কটা কি। প্রমাণ হলো যে যখন ফেনী বন্যাটা হলো তখন অলরেডি 2 মাস পার হয়ে গেছে। উনি পুনঃ বার্মা ইন্ডিয়ান রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে এসে বলছিলেন না, ভাই সাহেব এর পরের বার পানি ছাড়লে কিন্তু আমাদেরকে আগে ডেকে বলবেন। হ্যাঁ, এটা বলেন না। উনি তো জানেনই না যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে একটা পানি সমস্যা আছে, এক নম্বর হলো পানি সমস্যা আছে, এবং আমাদের একটা রাইটের কোশ্চেন আছে। এটা র্যাপেরিয়ান, আমরা বাটির দেশের লোক, বাটির দেশের লোকের ইকুয়ালি পানির মধ্যে একই কমন নদীর পানিতে ইকুয়াল রাইট আছে। ফলে এখান থেকে যে তাকে প্রশ্ন তুলতে হবে, এটা কি ইউনূস সাহেব বুঝছেন? ওটি তো প্রমাণ উনি যে বুঝেন নাই বলে তখন থেকে বলছে যে ভাই সাহেব পরের বার পানি ছাড়লে কিন্তু বলে, অথচ উনি জানেনই না পানি ছাড়া মানে কি কোনো বাদ দিচ্ছে। বাদ দেওয়াটাই তো অন্যায়। আমাদেরকে জিজ্ঞেস করে নিচ্ছে, আমরা অনুমতি দিচ্ছি যে আপনি কমন নদীতে বাদ দিতে পারবেন কিনা। ইউনূস সাহেব এইসব বিষয়গুলো জানেন না। ওনার প্রণয় বার্মাকে ডাকাটাই তো প্রমাণ করে ইন্ডিয়ার সম্পর্কে ওনার পজিশন গুলো, মানে এই ইন্ডিয়ার সঙ্গে আমাদের সম্পর্কে কি আসলে, এটা তার করণীয় কি? হি ইজ নট প্রিপেয়ার্ড। সো দ্যাট ইজ দ্য রুট অফ দ্য প্রবলেম আমি মনে করি। ফলে এটা আশা করাটা দপ করে। এরপরে হচ্ছে কি, এখন আমি খালি এখানে এতটুকুই প্রমাণ করার জন্য আমার এই কথাগুলো ব্যবহার করলাম যে ইউনূস সাহেব যে জিনিসটা বুঝে না, এটা তার এজেন্ডার মধ্যে নাই, পলিটিক্যাল পার্টির ভিতরেও অ্যাওয়ারনেসটা নেই। এই জন্য আমি প্রথম ঘোষণা করি, বাংলাদেশের আগামী দিনে কোনো পলিটিক্যাল পার্টি যে ইন্ডিয়ান হেজিমনি উৎখাতের দায় বোধ করেন না, ফিল করেন না যে এটা হচ্ছে প্রধান ইস্যু, সেই পার্টিটা ক্ষমতা আসতে পারবে না। কেন বলছি সেটা আবার বলি নাই কিন্তু আপনাদের, এখন যদি সুযোগ পাই মনে হয় বলাটা ঠিক হবে তাহলে হয়তো বলবো পরে শেষে, এটা বলি নাই কিন্তু আমি এখন। কেন? কিন্তু আমি এটা বিশ্বাস করি যে এটা ছাড়া এটা হবে না। এটা অবজেক্টিভ ফ্যাক্টস। এটা অবজেক্টিভ মানে এটা আমি বলছি বলে না, কিন্তু এটা বাস্তবতা হলো বাংলাদেশে এরকম যে এইটা যদি না করা যায় তাহলে ইউনূস সরকার কেন, বাংলাদেশে কোনো কিছু টিকবে না। এটা আবার হাসিনা ফিরে আসবে, বা হাসিনা লাইক কেউ তারেক জিয়ার সরকার হতে পারে, কিন্তু সেটা অবশ্যই হাসিনা লাইক একটা গভর্নমেন্ট হবে, প্রো ইন্ডিয়ান দালাল একটা সরকার হবে। 16 বছর যেভাবে তারা হেজিমনি চালাই গেছে সেরকম একটা সরকার হবে।
এবং স্বভাবত এটা এত আপোষে বসবে না, এটা বসতে গেলে পরে এটা ব্লাড শেড হবে। আমি নাম সংখ্যা বলে দিচ্ছি কত বড় ব্লাড, আমি ব্লাড শেড বলি, আমি বলেছি ব্লাড বাথ হবে, রক্ত স্নান হবে। মানে অজ্ঞতার ভিতরে যদি থেকে যায় জিনিসটা, তাহলে একটা রক্ত স্নানই হবে আসলে। আচ্ছা, বুঝতেই পারছেন একটা রক্ত স্নান এত ইজি না। অন্তত শেষ মুহূর্তে তো মানুষ বুঝবে, যাদেরকে মেরে ফেলা হবে, কাটে ফেলা হবে, রাস্তা রাস্তায় লাশ পড়ে থাকবে যাবে যাদের, তারা অন্তত শেষ ব্যাপারে শেষের দিকেও ধরে তো বুঝে যাবে, শেষ পয়েন্টে গেলেও তো বুঝে যাবে যে আসলে এখন আমি মরতে যাচ্ছি। ফলে সে রেসিস্ট করবে, রিভল্ট করবে। এখন রিভল্ট টিকেও যেতে পারে, কিন্তু অ্যাওয়ার্ড থেকে টিকে যাওয়া একদিক জিনিস, আর শেষ বেলায় রিভল্ট করাটা আরেক জিনিস। কিন্তু আমি মনে করি এই জন্য এত ব্যাপক ভয়াবহ একটা কাণ্ড হবে এখানে। যদি আরো পরিষ্কার করে দিই, এখন আমি ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে যদি তারেক জিয়া ক্ষমতা আসে তাহলে এটা হবে। ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে যদি জামাত ইসলাম তার সাথে থাকে তাহলে এটা হবে। বটম লাইন হলো আমরা জানি আর না জানি, আমি চাই আর না চাই, আমি আপনাদেরকে এখন এই কথাটা মনে করাই দিলাম কি না দিলাম, আমি যেটা বলতেছি এটি হবে। প্রো ইন্ডিয়ান এনি গভর্নমেন্ট ক্ষমতা আসা মাত্র ব্লাড বাথ হবে। হাসিনা ক্ষমতায় আসার 1 মাস 25 দিনও লাগে নাকি, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে উনি ক্ষমতা এসেছিল 2009 সালে, 25শে ফেব্রুয়ারি পিলখান হত্যাকাণ্ড ছিল, এটা মনে রাখবেন। ওখান থেকে হিসাব করে আমি একটা প্রপোর্শনাল সংখ্যা বলছিলাম, তাতে বলা হয়েছিল যে সেনা অফিসার মারা গেছে 57 জন। আমি বলেছিলাম এবার 57,000 কুলাবে না। আরো স্পষ্ট করে বলি আমি, ওই সময় মারা গেছিল কেবলমাত্র মিলিটারি লোক, সামরিক লোক। এবার মারা যাবে বোথ মিলিটারি এবং সিভিলিয়ান। কোন সিভিলিয়ান তাও বলে দিই, যেসব সিভিলিয়ান বিশেষ করে হাসিনাকে উৎখাতে রোল প্লে করছে, সিরিয়াস ধরনের নির্ধারক রোল প্লে করছে, তারা কেউ বাঁচবে না। একই সাথে সামরিক বাহিনীর ভিতরে যারা যারা হাসিনাকে উৎখাতে বড় ধরনের রোল প্লে করছে, ডিটারমাইনিং রোল প্লে করছে, তারা সব কাটা পড়বে। এখন এসব বলাই বাহুল্য, আপনি যখন কাউকে কাটতে যাবেন সে রিভল্ট করবে না? সে কি দেখতে যাবে যে দেশে আইন আছে কিনা? সে কি দেখতে যাবে ইউনূস সাহেব তাকে রক্ষা করতে আসছে কিনা, ইউনূস সাহেব তাকে প্রতিরোধ করতে বলছে কিনা? এটা কি দেখবে? নাকি যেহেতু সে দেখবে যে আমাকে মারতে আসছে, তাহলে আমাকে রিভল্ট করতে হবে, আমাকে উল্টা আক্রমণ করতে হবে, উল্টা কাটতে হবে? এই জন্য বলছি এটা অবজেক্টিভ। এটা আমি বলে দিলাম বলে তো না, আমি না বললেও হবে। এটা বাংলাদেশে কেউ না বললেও আপনি যখন কাউকে হত্যা করতে যাবেন, সে আপনাকে আত্মরক্ষার জন্য হলো আপনাকে হত্যা করতে। এই জন্য বলছি এটা ব্লাড বাদ দিয়ে শেষ হবে না, কি হবে আমি জানি না, কিন্তু এই টাইপের একটা ঘটনা হবে যদি প্রো ইন্ডিয়ান একটা গভর্নমেন্ট, তারেক জিয়ার হতে পারে, জামাত সমর্থিত তারেক জিয়া হতে পারে, জামাত সমর্থিত ছাড়াই বিজেপি হতে পারে, এনিবডি, যে কোনো পলিটিক্যাল পার্টি যার পিঠে ইন্ডিয়ার হাত আছে, যার পিঠে যে ইন্ডিয়ান লাগেজ ক্যারি করতেছে। আপনি এটা দিয়ে বুঝতে পারেন নিশ্চয়ই যে 2009 সালে হাসিনা যখন ক্ষমতা আসছিল, হাসিনা কতটা অ্যাওয়ার্ড ছিল আমি শিওর না, বাট কিছু যে জানতো এটা তো সত্য। এবং তার কাঁধে বর দিয়েই তো সে আর্মির উপর প্রতিশোধ করছে, ম্যাসেকারটা করছে। আপনি যদি কথা মনে রাখেন, দেন হেজিমনি তো এমনি এমনি হয় না। এমনি এমনি হাসিনা যখন 5ই আগস্টে চলে যায়, তখন 300-এর মতন আশেপাশের লোক ডাইরেক্ট রয়েল লোক হাসিনার ওই গণভবনের বাসা থেকে বাইক করে নিয়ে তার এয়ারপোর্টে তুলে দেওয়া আছে। এটা কারা? এটা কি প্রমাণ করে? এগুলো কথা যদি আমরা মনে রাখি তাহলে বহু জিনিস পরিষ্কার থাকতে হবে। তো এই জন্য বলছি যে এখন ইন্ডিয়ান হেজিমনি, তাহলে ইন্ডিয়ান অনুযায়ী কথাটার মানে কোথায় গিয়ে দাঁড়ালো? ওই যে 57 থেকে 57,000 হবেন নাকি হবেন না, হওয়ানোর জন্য না হওয়ানোর জন্য কি করতে হবে? এটা কি ইউনূস সাহেব তার টাস্ক মনে করে? আমি শিওর না। ইউনূস সাহেব কি জানে যে এটা যদি রক্ষা করতে না পারে তাহলে উনি নিজেও কাটা পড়বেন যে কোনো সময়, সুযোগ পেলেই ইন্ডিয়ানরা তাকেও কাটবে। অলরেডি ইন্ডিয়ানরা খেতাব দিচ্ছে না রেডিক্যাল ইসলাম, জঙ্গি ইসলামের নেতা হিসেবে দিচ্ছে। এখন এটা যদি উনি কতটা বুঝছেন আমার সন্দেহ আছে, আমি মনে করি না যে উনি বুঝছেন। উনি ব্যাপারটাকে এটা সিম্পল একটা, আচ্ছা ঠিক আছে এটা মোদির হিন্দুত্ববাদ, ওর এই যে খুন হয়ে যাওয়ার দিকটা একটু উনি বুঝছেন, আমি বিশ্বাস করি। ফলে ইন্ডিয়ান রিলেশনটা, ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা কেমন করে কি হবে, এটার কমপ্লেক্সিটি সম্পর্কে তার 1% ধারণা নাই বলে আমি বিশ্বাস করি।
এই জন্যই আমি ওই ভিডিওটা দিয়েছি। এই যে এতক্ষণ কথাগুলো বললাম, এটাও আমি একই কারণে বলতেছি। আমি আপনার সাথে ভিডিওতে আরেকবার, ওই ভিডিওতে যা বলেছি তা আরেকবার বলে, আরেকবার পরিষ্কার করে বলে রাখার সুযোগ দিচ্ছি। থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনি যেই মানে আশঙ্কা দেখালেন আপনার আগের ভিডিওতে আমরা দেখেছি, কিন্তু এটা তো খুবই ভয়ের কারণ। কিন্তু এটাই স্পষ্ট যে ইউনূস সাহেব এই বিষয়ে খুব বেশি কনসার্ন না। তো এমনকি আমি যদি এভাবে প্রশ্ন করি আপনার ভিডিও থেকেই, যে ইউনূস সাহেব হয়তো এটাকে খুব স্বাভাবিকভাবেই দেখছেন, কিন্তু এর আসলে আপনি কিভাবে না দেখেন? না না না, আমি আপনাকে আরেকটু আগাই দিই। জি, আমি কেন এখন বললাম, এটার উত্তর দেন, এটা উত্তর নেন। ঠিক। কারণ ইউনূস সাহেব আরেকটা, তার যে স্টুপিডিটি, চিন্তার মধ্যে যে স্টুপিডিটি আছে, এটার আমি প্রমাণ দেখতে পাইছি বাইরে। কবে থেকে, কিভাবে? আমি উল্লেখ করেছি খলিল সাহেবকে নিয়ে। খলিল সাহেব যতদিন আপনার রোহিঙ্গাদের ফেরত নেওয়ানোর বিষয়ে কূটনৈতিক তৎপরতা করছেন, ততদিন তাকে নিয়ে আমি কোনোই কথা বলিনি, উচ্চারণও করি না। কিন্তু যেদিন থেকে উনি, আমরা দেখলাম যে সকল মোদি আর ইউনূস সাহেবের সকল বৈঠকের ফাঁকে আমরা দেখতেছি অজিত দোভালের সাথে বসে গেছেন খলিল সাহেবের প্রটোকল, কাজের দ্বন্দ্ব, কাজের দায়, এটা কোনো কিছুর সাথে অজিত দোভালের বৈঠকের কথা মিলে না, মানে দরকার না, হয় না বলে আমার ধারণা। অজিত দোভাল কি আমাদের রোহিঙ্গা তাড়ানোর ক্ষেত্রে, ফেরত পাঠানোর ক্ষেত্রে কোনো রোল প্লে করার লোক না। তাহলে খলিল সাহেব কেন? তাহলে খলিল সাহেবকে কোন একটা বিষয় আছে এমনকি দিছে ইউনূস সাহেব? আমার জানা নেই এমন কোনো কিছু। পরে আমি যে জেনেছি আসলে সেটা ভয়াবহ। সেটা হলো ইজ এ কাউন্টার, মানে আপনি আমার জন্য একটা তেল মারার ব্যবস্থা করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, আমি আপনার জন্য একটা ব্যবস্থা করে দিই। সেটা হলে এই যে গুতরেস, জাতিসংঘ ইউএনএ জাতিসংঘের সেক্রেটারি জেনারেল যখন বাংলাদেশে ভ্রমণে গেছিলেন, তখন একটা সিদ্ধান্ত ছিল ইউনূস সাহেবের যে 1-to-1 গুতরেসের সাথে সেনা প্রধানের কোনো বৈঠক হবে না। কিন্তু এই সিদ্ধান্ত ভায়োলেট করে এই খলিল সাহেব গুতরেসের সাথে সেনা প্রধানের একটা মিটিং এর ব্যবস্থা করে দেন। একটু বলে দিই এটার আসলে উদ্দেশ্য কি ছিল। ওয়াকার সাহেব যেই সাফারিং এ ভুগছেন এখন, যেটার জন্য উনি পাগল হয়ে এটা সেটা যা খুশি করে বেড়াচ্ছেন, সেটা হলো 16 তারিখ থেকে 16 জুলাই, হাসিনা যখন পরে নেয়, ক্ষমতা আছে, 16 জুলাই থেকে 29 জুলাই, জুলাই আগস্টের বিপ্লব যেটাকে বলা হচ্ছে, সেই জুলাই 2024, 19 তারিখ থেকে 16 তারিখ থেকে 29 তারিখ আরো সিরিয়ালি থেকে বলি, 14 তারিখের রাত পর্যন্ত ছাত্রলীগ আর পুলিশ খতম হয়ে যায়, তাদের আর মুরত থাকে নাই মাঠে নেমে আর ছাত্রদেরকে গুলি করবে বা সাধারণ মানুষকে গুলি করবে রাস্তায়। ফলে ওরা যখন পরাজিত হয়ে যায়, দেন হাসিনা সিদ্ধান্ত নেয় এবার আর্মি নেওয়া হবে। সেই হিসাবে ওয়াকার সাহেবকে উনি নামে, যেহেতু ওয়াকার সাহেবকে উনি নিয়োগ দিয়েছেন এই যে বিপদের দিনে ওনাকে রক্ষা করবেন বলে, এবং ওয়াকার সাহেব এই রক্ষা করতে গিয়ে, বাহাদুরি দেখাতে গিয়ে উনি যে র্যান্ডম গুলিটা করছেন, হেলিকপ্টার থেকে গুলিটা করতেছেন, বাড়ির ছাদে লোক তুলে চিকেন থেকে গুলি করছেন, বিশেষ করে পুলিশ হসপিটাল যেটা আছে তার ছাদ থেকে, সেটা তো সবচেয়ে মার্কা মারা, ছাদ থেকে গুলি করার কারণে কি হয়েছে, টোটাল মারা গেছে 14,000-এর বেশি, 14,000 প্লাস ইউএনএর ইনভেস্টিগেশন রিপোর্ট অনুযায়ী। সেখান থেকে 104টা বাচ্চা, কোন বাচ্চা? যারা মায়ের দুধ খায় কোলে, সেই বাচ্চা মায়ের দুধ খাওয়া অবস্থায়, বা মা হয়তো কোলে নিয়ে জানলার কাছে দাঁড়িয়েছিল, গুলি এসে লেগে গেছে তাকে, এরকম ভাবে 104 জন বাচ্চা মারা গেছে। এটা ওরা কি দিয়ে জাস্টিফাই করে? এটা এই ওয়াকার সাহেব কি করে জাস্টিফাই করবে? ওরা কি তার এনিমি? তার মানে কি ধরনের বেপরোয়া, দায়িত্ব জ্ঞানহীন, চরমতম দায়িত্ব জ্ঞানহীন গোলাগুলি করেছে এই ওয়াকার সাহেবের নির্দেশে সেনাবাহিনী বা র্যাব বা হোয়াটএভার ইট ইজ। এই রিপোর্টটা আসার পরে ওখানে বলা হয়েছে যে, আর্মিকে বলা হয়েছে যারা যারা এটার জন্য এই যে অভিযুক্ত হলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না, আপনাদের ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেওয়ার পরে কি ব্যবস্থা নিয়েছে ওটা রিপোর্ট আমাদেরকে দেবে। তারই শীর্ষে আছে আসলে ওয়াকারের নাম। এইটার পর থেকে উনি পাগল হয়ে গেছে, যে কোনো ভাবে এখান থেকে বাইরে যাবে, তাকে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে বেচে দিলাম কিনা কিছু সে জানে।
এই জন্য উনি এত বেপরোয়া। এটা হচ্ছে রুট কজ। তারই কিছু হিল্লা করা যায় কিনা, এই জন্য গুপ্তচরের সাথে মিটিং এত ইম্পর্টেন্ট তার কাছে। বিনিময়ে কি করছেন উনি? উনি তো হাত ঢুকায় বসে আছেন রয়ের পকেটে। তার বিনিময়ে উনি এবার অজিত দোভালের সাথে খলিল একটা মিটিং করে দিচ্ছে। অজিত খলিল সাহেব মনে করতেছে বারে আমি তো বিরাট গুরুত্বপূর্ণ লোকে গেছি, এখন এইটা উনি আবার বেচতে গেছেন উনি সাহেবের কাছে। দেখেন আপনি, আমি আপনার জন্য, আপনার তো ইন্ডিয়া আপনাকে অনেক পেইন দিচ্ছে, আমি সব সলভ করে দিতেছি। এটা বলে ওনার লক্ষ্য কি আসলে? কিন্তু রিটায়ার লোক, রিটায়ার লোকের টাকা পয়সার প্রতি এত লোক আমার আমার হিসেবে মিলে না। কিন্তু রিটায়ার অবস্থা, ইভেন রিটায়ারমেন্টে তো মাসে মাসে উনি রিটায়ারমেন্টের বেনিফিট পান। এত ডেসপারেট যে ওনাকে এই ধরনের কাজ করতে হবে। আর ইউনুস সাহেবের মধ্যে সেই লোকটা জেগে উঠছে, আমি সব পারি, আমি একটা মোটিভেশনাল বক্তৃতা দিলেই সবকিছু হয়। এই যে ওনার ধারণা আছে, কেমন ধারণা হচ্ছে, যেমন ওখানে একটা বিনিয়োগ সম্মেলন করে এটা সফল হয়ে গেল, কেন? পিছনের কে কি কাজ করছে, কে কি হেল্প করছে উনি জানেন না, খেয়াল করেন না, এটা আমল করেন নাই, সবই ভাবতেছেন তার মোটিভেশনাল বক্তৃতা দিতে হচ্ছে, আমরাও হাত তেলে দিচ্ছি। এবং উনি অ্যাটলিস্ট বুদ্ধিমান লোকের এটাতে গলে যাওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে, এটা থেকে একটা সাফল্য আছে, এনজয় করেন, কিন্তু ইন্টারনালি নিজে এটা মেনে নিয়েন না যে সবই চটকদারি জিনিস, চমক দেখানোর জন্য এটা হয়েছে। অন্য কেউ আছে আপনাকে, এগুলো বোঝা উচিত আপনি যদি বুদ্ধিমান না। রিয়েল সাকসেস কি জন্য হয়েছে, সাকসেসটা রিয়েলি কি জন্য হয়েছে, এই ফ্যাক্টরগুলো আপনাকে খবর করতে হবে না, তো পরের বার এই ধরনের এক চাপাবাজি করতে গিয়ে ধরা যাবে না। উনিও ভাবতেছেন আর ইন্ডিয়ান প্রবলেম আমি এটাও আমি সলভ করে দিয়ে যাবো। কেমন করে সেটা বাদ রাখা। ইন্ডিয়া কি ধরনের প্রবলেম তৈরি করেছে বাংলাদেশে এটি তুলে জানেন না। তার চেয়ে বড় কথা, ওনার ক্ষমতার উৎস কি? ইউনূস সাহেবের ক্ষমতার উৎস কি? ওনার ধারণা হলে স্টুডেন্টকে বসাই দিচ্ছে। স্টুপিড চিন্তা। এই স্টুডেন্টের বুকে হাতে বলুন দেখি তার ঢাকা শহরে ঢুকছে কখন? ডেফিনেটলি বড় বড় মিছিল নিয়ে আসছে, কখন ঢুকছে? কেউ 3টের আগে তো ঢুকতেই পারে না। 2টা কারণে ঢুকতে দেওয়া হয়নি, আর্মি তাকে দেয় নাই কায়দা করে, ইচ্ছা করে। খেয়াল করে দেখেন যারা উত্তরা থেকে আসছিল সেই গ্রুপটা, কেন তারা সরাসরি ফার্ম গেট দিয়ে ঢুকতে পারেনি? কেন তাদেরকে কুড়িলের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে? সো দ্যাট আর্মি ট্রাই করছিল বাইং টাইম। কেন? হাসিনা তখন উড়ে যায় না, হাসিনা উঠতে উঠতে কোন 3টার দিকে উনি উড়ে তার হেলিকপ্টার ছাড়ছে। সো হাসিনা উড়ে যাওয়ার আগে এদেরকে ঢুকানোর মানে বুঝছেন কি হবে? সবাই বুঝছে। এইটাই তো প্রমাণ করে যে হাসিনার উড়ে চলে যাওয়া, পড়ে যাওয়ার সাথে স্টুডেন্টদের কোনো ডাইরেক্ট রোল নেই। তাহলে there was somebody যারা পাওয়ারটা এক্সারসাইজ করছে। যেই আপনার ওয়াকার সাহেব বলে হাসিনার লোক, হাসিনার হয়ে যে 15 দিন ধরে গুলি করছে, 1400+ লোক মারছে, সেই লোকটাকে শেষ বেলায় পক্ষ ত্যাগ করতে বলা হয়েছে, বাধ্য করা হয়েছে। কে বাধ্য করেছে? খবর করবেন না, এটা কি স্টুডেন্টরা বাধ্য করছে? ওয়াকার সাহেবের 5 তারিখের পজিশন দেখলে তো আপনি বুঝতেই পারেন যে লোকটা পক্ষ বদল করছে। এই লোকটা হাসিনার পক্ষের লোক ছিল, যার নেতৃত্বে, যার নির্দেশে, হাসিনার নির্দেশ নিয়ে উনি তো লোক মারছেন। তাহলে উনি আবার 5 তারিখে হিরো হয়ে গেলেন কেমনি? বদলাই ফেলেছেন নিশ্চয়ই। তাহলে পোল বদলাতে বাধ্য করেছিল কে তাদেরকে? আর এইসব দিকগুলো আপনি খোরাখুরি করলেন না, আপনি বললেন স্টুডেন্ট আপনাকে বসাই দিচ্ছে। এই জন্য 2টা লোকের বেলায় ইউনূস সাহেব কথা বলতে চায় না, এক হলো স্টুডেন্ট আর হলো আসিফ নজরুল। তার ধারণা আসিফ নজরুলের মাধ্যমে স্টুডেন্টরা থেকে ক্ষমতা বসেছে। ঠিক আছে, এটা বাইরের দিক, এটা তাদেরকে তারা গুরুত্ব কম তা তো বলছি না। আমি তো আরো পরিষ্কার করে বলি যে স্টুডেন্টরা, ছাত্র জনতা যদি না আসতো 5 তারিখে, তাহলে এই জিনিসটা দাঁড়াতো এটা মিলিটারি কুল। আপনি যতই হাসিনাকে উপরে ফেলা দেন না কেন, আর্মি আপনারা যতই হাসিনাকে উপরে ফেলা দেন না কেন, পাবলিকের ইনভলভমেন্ট ছাড়াই আপনাদেরটা হয়ে যেত এটা মিলিটারি কুল। এই জন্য দেখেন আরেকটা ইনফরমেশন দিই, যখন তারা ঢাকা ঢুকছে, ঢুকার পরে গণভবনে ঢুকে পড়তে চাচ্ছে, না আর্মি না পুলিশ তাদের বাধা দিচ্ছে, এবং তারা চাইছে ছাত্রদের ক্ষোভটাকে ডাই ডাউন করতে। বিকজ অলরেডি হাসিনা পড়াইছে, ফলে তখনকার তাদের রোল হলো নতুন বিশৃঙ্খলা তৈরি হতে না দেওয়া। সো তারা এটাকে ডাই ডাউন, ক্ষোভটা আছে, হাসিনার বাসায় গিয়ে, অফিসে গিয়ে তাকে তসমস যা খুশি করো, এটা কি হবে না মনে,
বাংলাদেশের মানুষের কিছু টাকা পয়সা নষ্ট হবে, জনগণের একটু বেশি কিছু হবে, কিন্তু ওদের কিছু না দিয়ে কোথায় রাখতেন, রাস্তায় কোথায় বানাইতে, যেখানে ফালাইতে ওরা আওয়ামী লীগের লোকের সাথে মামলা লাগিয়ে দিচ্ছে, আওয়ামী লোকটা খুনগুনি করে ফেলাইছে, তারপরে তো এগুলো এড়ানো যায়নি, কিছু তো হয়েছে। এগুলো থেকে এগুলো তো প্রমাণ আসলে যে কত ঠান্ডা মাথায় কাজটা করা হয়েছে। অনেকে বলে যে হাসিনাকে যেতে দিছে কেন, যেতে না দিলে কি হতো, যেতে না দিলে এটা আর একটা 15 আগস্ট হতো। এখন 15 আগস্ট মানে বুঝেন, আবার এই খুনের প্রতিশোধ নেওয়ার জন্য আর একটা হাসিনা আসবে, এগুলো চলতে থাকবে। একটা খুনের দায় দায়িত্ব বুঝতে পারেন, বিনা খুনে জিনিসটা সলভ করাটা বেটার। তারপরে উনি যদি পলায় যেতে চান, এটা তো অ্যাটলিস্ট ভালো। নাহলে কি করতে, উনি দেশে থাকলে আপনি কি করবেন? এখন এইটাকে উপলক্ষ করে তখনও পর্যন্ত পাবলিকের সাথে আর্মির কোনো সম্পর্ক হয় নাই, দেশে ফান্ডামেন্টাল। যে কোনো কুয়ের বলে এই প্রবলেম থাকে, মিলিটারি লোকেরা হন্য হয়ে খুঁজে বেড়ায় যে সিভিল লোকেরা কেন আমার সাথে আসছে, আমি তাদেরকে চাই, দেখতে চাই যেন আমাদের সাথে সমর্থন করে। আর সিভিল লোকেরা মনে করে যে মিলিটারি লোকের সাথে সম্পর্ক না হলে পাওয়ার করতে ওখানে, ওদের সাথে আমাদের একসাথে না হলে তো আমি পাওয়ারফুল না, আমি তো হাসিনার পুলিশের গুলি গেল। এমন দুটিকে ম্যাচ মেকিং এত ইজি না, এবং এইটার উপরে নির্ভর করে এই পাওয়ারটাকে মিলিটারি ক্ষমতা, সামরিক বা আইন জারি করার ক্ষমতা তৈরি হলো একটা, হু হলো নাকি এটা পিপুলস পাওয়ার হইলো, খুবই ফান্ডামেন্টাল পাওয়ার হইলো। এইসব জিনিসগুলো যেভাবেই হোক, বহু ধরনের আমাদের খুঁত থাকবে, খামতি থাকবে, ঘাটতি থাকবে, এর ভিতরে যেটাই হোক না বড় কোনো মেজর মিস্টেক হয়নি বলে আমি মনে করি। ফলে আজকে এটাকে অভ্যুত্থান বলা যাচ্ছে। বিএনপির শয়তানি করে এটা বিপ্লব বলবে কি বলবে না, এটা বললে বা তার সমস্যা আছে, তার স্বার্থ আছে, ইন্ডিয়ান স্বার্থটাই তার স্বার্থ হচ্ছে, এখন সেগুলো তর্কে আমি এখন চাচ্ছি না। তাহলে মূল জিনিসটা হচ্ছে এই বিষয়গুলা। তাহলে রিয়েল ক্ষমতাটা কার কাছে? হাসিনাকে ফালাইছে কারা? আমি আবারও বলছি, হাসিনাকে যারা ফালাইছে দ্যাট ইজ নট এনাফ। এটা যতক্ষণ পাবলিক এন্ডোর্স করছে ইয়াস তুমি ফালাইছো, এবং তুমি যেহেতু তোমার ক্ষমতাটা পাবলিকের কাছে সঁপে দিছো, সারেন্ডার করছো, ফলে তুমিও বলতেছো যে এটা পাবলিকের জন্য আমি লড়েছি, পাবলিকের জন্য এই ক্ষমতাটা আমি দখল করে নিয়ে আসছি, তুমি পাবলিক এই যে নাও, তোমার পায়ে আমি নত হয়ে এই ক্ষমতাটা দিয়ে দিলাম, তোমার হাতে হ্যান্ড ওভার করে দিলাম, দিয়ে দিলাম ঠিক না, এটা হস্তান্তর করে দিলাম এই জন্য, সো দ্যাট আমি যেই লড়াইটা করেছি আর্মির ভিতরে, এই লড়াইটা এখন পাবলিকের লড়াই হয়ে গেল, যেহেতু এই লড়াইয়ের ফসল যেটা হচ্ছে ক্ষমতাটা, এই ক্ষমতাটা পাবলিকের নামে উৎসর্গ করে দিচ্ছে। এটার এখন একটা 2-4টা আর্মির জেনারেলের কি জুনিয়র অফিসারদের একটা স্ট্রাগলের ফসল, নো এতটুকু না শুধু এটা। যেহেতু এই ফসল তারা তো নিজের কাছে রাখে নাই, নিজের ভোগ দখলে লাগে নাই, নিজের সুযোগ সুবিধা পাওয়ার জন্য রাখে নাই, এই ক্ষমতাটা সে সারেন্ডার করে দিয়েছে পাবলিকের কাছে, জনগণের কাছে, জনগণের পায়ে সঁপে দিচ্ছে। এটা হচ্ছে ক্ষমতা প্রাপ্ত। আমি মনে করি না যে ইউনূস সাহেব এই জিনিসটা বুঝছে। ইউনূস সাহেব যেটা দেখছেন, আচ্ছা ঠিক আছে, বাইরে থেকে যেটা দেখা যায়, আচ্ছা ইউনূস স্টুডেন্টরা থাকে বসা দিয়ে গেছে ক্ষমতায়, দেখেন কোথা থেকে কি আসছে, ভেরি স্মল ভার্সন, যেটা বাইরে দিকে মানুষের মনে হয়। আবার আমি এটাও দাবি করছি না এটা বিরাট বাহাদুরি করছে আর্মির লোকেরা, না, এটা কোনো বাহাদুরি না, ওরা স্টুপিডে পরিণত হতো, একটা সামরিক কু করার লোকে পরিণত হতো যদি তারা এই ক্ষমতাটা পাবলিকের হাতে সারেন্ডার না করতো, যদি বলতো আমরা প্রধান সামরিক আইন প্রশাসক হয়ে গেছে, এটা যদি ঘোষণা করতো, মানে অল্টারনেটিভ কি ছিল আসলে, আরেকটা করতে পারতো, এটা তো করে নাই তারা। এই হচ্ছে তো সাফল্যটা, যে এটা তখন পিপুলস পাওয়ার হয়ে গেছে। সেই জায়গায় ওয়াকার ইউনূস সাহেবের মানে কি বলবো, এটা 0 আর 1-এর ফারাক আর কি। ইউনূস সাহেব এই প্রসঙ্গে কোনো ধারণা নেই এটা কি হয়েছে আসলে, 5 আগস্ট হয়েছে কি আসলে, জিনিসটা কি ছিল ওটা। সাধারণ মানুষ হিসেবে বলছে আচ্ছা ঠিক আছে, ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছে, ইটস এ ভেরি লেম্যান ল্যাঙ্গুয়েজে একটা এক্সপ্লেনেশন, ইটস ওকে। কিন্তু এটা নিয়ে তো চ্যালেঞ্জ করে না, তোমরা ভুল বলছো, এটা বলে তর্ক করার তো কিছু নাই, এটা নিয়ে তর্ক হয় নাই, খেয়াল করে দেখবেন না, আগস্ট মাসে হয়েছে, জুলাই মাসে, সরি আগস্টের পর থেকে কখনো এটা হয়নি, এটা একালে হয়েছে যখন বিএনপির কাঁধে ইন্ডিয়ান হেজিমনির রেসপন্সিবিলিটি, ইন্টারেস্টটা যখন বিএনপি নিজে মনে করছে এটা আমার ইন্টারেস্ট, তখন এটা নিয়ে তর্ক শুনেছে। এর আগে পর্যন্ত কেউ প্রশ্ন করে নাই,
কার কাছ থেকে কে ক্ষমতাটা আনলো, কোত্থেকে কে ক্ষমতাটা এখনো দাঁড়ায় আছে কার কাছে, কিছু প্রশ্ন হয়নি, প্রশ্ন উঠে নাই। ওকে, না উঠলে সমস্যা ছিল না, কিন্তু ইউনূস সাহেব প্রবলেমটা তৈরি করছে এখন আমি রিয়াক্ট করছি কেন করছি, এই জন্য যে উনি আর খলিল সাহেব কোনো কিছু সম্পর্কে ধারণা রেখে, ন্যূনতম ধারণা না রেখে ক্ষমতার সম্পর্কে, এই যে উনি ওয়াকারের সাথে মিলে এই কাণ্ডটা করতে যাচ্ছে সস্তায় বাজিমাত করে দিবেন বলে, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। এইটা হচ্ছে আমার পয়েন্ট, একমাত্র পয়েন্ট, মুখ্য পয়েন্ট। এটা যদি আমি পাবলিককে বুঝে থাকি, দেন আমি স্যালুট পাবলিককে। থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি যেটি বলছেন সেটা সাধারণ জনগণের অনেকেই যদি হয়তো বিশ্বাস করে বা বুঝে আপনার কথার সাথে একমত হয়, কিন্তু সরকার তো সেটি মনে করে না। সরকার তো যেরকম ওয়াকার সাহেবকে হিরো মনে করে যে তিনি তার অবস্থান পাল্টিয়েছেন, তিনি আসলে গণঅভ্যুত্থান করে ছাত্র জনতার হাতে ক্ষমতা তুলে দেয়া বা হাসিনাকে পলায়নের ক্ষেত্রে তিনি ব্যাপক ভূমিকা পালন করেছেন। সে কারণে এখন ওয়াকার যেটা করছে তাতে ডক্টর ইউনূসের সাপোর্ট আছে, এরকমটা আসলে তারা মনে করেন। এবং সে কারণে আপনি বারবার খলিল সাহেবের কথা বলছেন, খলিল সাহেবকে দিয়ে ভারতের সাথে সুসম্পর্ক তৈরি করা বা সব কিছু মিটিয়ে ফেলা, সেই চেষ্টাটা হয়তো তারা করছেন, কিন্তু তারা হয়তো জানেন না। কিন্তু আমি যে প্রশ্নটি আপনাকে করতে চাই, অত্যন্ত মানে আশঙ্কার বিষয়। আপনি বলছেন যে যারা ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে ক্ষমতায় আসবে, সেটা যে দলই হোক না কেন, বিএনপি অথবা জামায়াত অথবা যে কোনো দল, তাহলে হয়তো ব্লাড শেড হবে, বা আপনি বললেন যে রক্ত স্নান বা এরকম একটা রক্তস্রোত বয়ে যাবে, উদাহরণ টানলেন যে পিলখানা হত্যার মতো। সেক্ষেত্রে আপনি আরেকটা বিষয় টেনেছেন যে যদি কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদ, যেটি আমি টাইটেলে দিয়েছি যে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে থাকবে না, ইন্ডিয়ান হেজিমনিকে বিদায় জানানো হবে, সেই বিষয়ে তাদের মানে একটা টাস্ক থাকবে আলাদা, এরকম আমরা এখনো শুনিনি, মানে স্পষ্ট কোনো রাজনৈতিক দলের কাছ থেকে শুনি। তাহলে আমরা আসলে কি ধরে নেব? সেই রক্ত স্নানের দিকেই কি আমরা যাচ্ছি? নির্বাচন তো হবে সামনে, কেউ না কেউ ক্ষমতায় আসবে, আর এটা না বলাটা মানেই কি আসলে ইন্ডিয়ান ব্যাগেজ অলরেডি নিয়ে নিয়েছে সব রাজনৈতিক দল? মানে এটা কি আমরা বুঝবো? যদি একটু এই বিষয়ে ব্যাখ্যা দেন। ধরা যাক কেউ জানে না, না জেনে করছে, আমি রিয়েলি কারো কান্দে জেনে শুনে কেউ ইন্ডিয়ান ব্যাগেজ নেই, তাহলে স্বীকার করছে না, তাহলে হবে আপনি না জেনে আরেকজনের গুলিতে পড়ে গেলেন আর কি, এটা হবে। আপনি স্টুপিড, এক জায়গায় গোলাগুলি চলতেছে, আপনি সেটার ভিতরে হাঁটতে গেছেন, কিছুই না বুঝছেন, এটা এরকম একটা কিছু হবে। আর কেউ বুদ্ধিমান হয়, উনি করছে কিনা ভাব করছেন উনি মাঝখান দিয়ে যাইতেছে, কিন্তু আসলে উনি ওইটা একটা পক্ষের মধ্যে একটা পক্ষে হয়ে কাজ করতেছে। এই দুইটা এখন একটা হবে আসলে। আমার ধারণা, এই জন্য আমি সুনির্দিষ্ট করতেই চাই না, আমি যেন জেনারেলি বলতেছি, যারা যারা ইন্ডিয়ান ব্যাগেজ কাঁধে নিয়েছে, ইন্ডিয়ান স্বার্থের ব্যাগেজ কাঁধে নিয়ে ফেলছে অলরেডি, এবং সেই অনুযায়ী কথা বলতে কাজ করতেছে, এখনই নির্বাচন হচ্ছে, এই শক্তির বেলায় এই ঘটনা ঘটবে বা আমি ধরেন মারা গেছি এখন এটা বলার পরে, স্টিল আমি মনে করি আমি যে বলতেছি তাই হবে। অর্থাৎ যখনই যারা ব্যাগেজ নিচ্ছে কান্দে ইন্ডিয়ান স্বার্থে, তারা ক্ষমতা আসবে, ইভেন ইলেক্টেড ক্ষমতা মনে করেন একটা একেবারে ফেয়ারেস্ট ইলেকশনে তারা ক্ষমতা আসছে মনে করে, এরপর এই আমি যা বলতেছি এই ঘটনাটাই ঘটবে। জি, পরিষ্কার আপনার বক্তব্য, আমি বুঝে নিয়েছি, আমার মনে হয় দর্শকরাও সেটা ধারণা পেয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমি ডক্টর ইউনূস এই সময়টাতে আসলে ভারতীয় আধিপত্যবাদ উৎখাতের ক্ষেত্রে কি ধরনের ভারতীয় আধিপত্যবাদ যে একটা ইস্যু, এইটা তো রাজনৈতিক পরিসরে আলাপই নাই, এটা তো সবাই মনে করতেছে এটা সিম্পলি আচ্ছা হাসিনাকে ইলেকশন করতে দিবেন না দিবেন না, আচ্ছা বিচার আগে করবেন না করবেন না, এই টাইপের একটা তর্ক। কেউ ইন্ডিয়ান আধিপত্য এই শব্দ দিয়ে কিছুই বলছে না তো, ইভেন এনসিপি নাই। এর কারণটা কি আসলে? এর কারণটা হলো আনঅ্যাওয়ারনেস, অজ্ঞতা। শুধুমাত্র কি আনঅ্যাওয়ারনেস, নাকি ইন্ডিয়ান আধিপত্যবাদ যারা কায়েম করে বা করেছে তারাই সরকারের ভেতরেই আছে বা প্রত্যেকটা জায়গায়, সেই কারণে আসলে তারা এটাকে প্রয়োজন মনে করছে না? না, যে ওভারঅল যদি বলি এনসিপির ভিতরে এটা নাই, বাট কেউ কেউ লোভে পড়ে কিছু কাণ্ড করে ফেলছে, এটা হতে পারে, কিন্তু এটা যারা করছে তারা পার্সোনালি করছে, এর সাথে ইয়ের কোনো সম্পর্ক নেই, দল হিসেবে তারা করে ফেলছে একেবারে প্ল্যান করে, তাদের পলিসি না, এরকম না। আর ওই যে বললাম বিএনপি যেমন বলছি, আমি তো কন্টিনিউয়াস বলে যাচ্ছি তাদের সম্পর্কে, তাদের স্টুপিড চিন্তা আছে, বাড়তি একটা দিক থাকতে পারে, আমি শিওর না, তারেক জিয়ার বেলায় হতে পারে। ধরেন জাস্ট আমি গল্প আকারে বলতেছি, নট নেসেসারি এটা আছেই, ধরেন তারেক জিয়ার মাথায় আছে হাসিনার মতনই,
প্রতিশোধ নিতে হবে আমাকে একটা। কিসের প্রতিশোধ? হাসিনা যেমন মনে করতো 81 সালে যখন উনি প্রথম দেশে ফিরে, আমি তখন তো খুবই ক্লোজ, এই যে নানক টানক ছাত্রলীগের ওরা তো ছাত্রলীগের সেক্রেটারি তখন, আমি তো ছাত্র সংগ্রাম পরিষদের নেতা হিসেবে ওদের যথেষ্ট ক্লোজ। হাসিনা এসে কি বললো তাদেরকে, কি আলাপ চলতেছে, এগুলো তো তারা শেয়ার করতো আমাদের সাথে। ফলে ওখান থেকে আমি জানছি হাসিনা বারে বারে যে কথাটা বলতেছিল সে প্রতিশোধ নিতে আসছে। আমি 2-4টা মিটিং কথা বলার সুযোগ পেলে উনি কথা বলতে পারতেন বাপের হত্যার প্রতিশোধ। আপনারা অনেকেই জানেন না যে দলের প্রধান দাবি ছিল শেখ মুজিবের হত্যার বিচার, 1 নম্বর দাবি, যেটা পরে 91 ইলেকশনে হারার পরে তারা এটা বদলায়, যে এটা 1 নম্বর দাবি দিলে পাবলিকের ঠেকা লাগছে আপনার বাপের হত্যার বিচার চাইবে। আগে না পাবলিকের স্বার্থ কি করবেন সেটা নিয়ে দাবি দেন আগে, তারপরে সাথে একটা দাবি হিসেবে এই বিচার এগুলো আনতে পারেন। তো এটি তো প্রমাণ করে যে হাসিনার অ্যাটিটিউডটা কি, বুঝছে সে কিভাবে জিনিসটা। ওকে, তাহলে মূল বিষয়টা হচ্ছে সেটা প্রতিশোধ দিতে বাংলাদেশে আসছে। ধরা যাক এখন তারেক জিয়ার মাথায় তো একটা প্রতিশোধের চিন্তা আছে। কেন আর্মি 111 এর আর্মি সাথে তার সম্পর্ক ভালো ছিল না, ডেফিনেটলি তার মাজা ভেঙে দেওয়ার মতন অবস্থা করছিল, তাকে টর্চার করে, তাকে অনেক দীর্ঘ সময় চিকিৎসা নিতে হয়েছিল। এখন ধরা যাক সে বলতেছে আমি এবার আর্মিকে একটা শিক্ষা দিয়ে যাবো, কথা আমি কিন্তু বলছি এরকম ইনফরমেশন আছে। কিন্তু সে যদি এরকম একটা প্রতিশোধের চিন্তা করে আসে এবং সেই জন্য যদি মনে করে এতে আমি যদি ইন্ডিয়ার কাঁধে চড়ে যাইতে পারি, হোয়াটস রং? আমি কি বুঝতে পারছি আপনাকে আমি কি বলতে চাচ্ছি? যে আমি একটা প্রতিশোধ দিব। আমি আবার বলতেছি প্রতিশোধ রাজনীতি না। হাসিনা যেদিন থেকে প্রতিশোধ নিয়ে বাংলাদেশে ঢুকছে সেদিন থেকে সে রাজনীতি হারাইছে। এই দিন থেকে সে হয়ে গেছে ইন্ডিয়া হেজিমনি, আমার কান্দে আসলো কি আসলো না, আই ডোন্ট কেয়ার, আমি তো প্রতিশোধ নিতে আসছি। সো প্রতিশোধের মানে যে দেশ বিক্রি করে দেওয়া ইন্ডিয়ার কাছে, এটা তো ওনার হুঁশ নাই, কেয়ারলেস এই জায়গায়। আপনি যখন আপনার প্রতিশোধের রাজনীতি করবেন তখন আপনি কেয়ারলেস হবেন। আপনি উল্টো করে দেখেন, হাসিনার দিক থেকে যদি দেখেন, আপনার পার্সোনাল ক্ষতি হয়েছে, আপনার পার্সোনাল ফিলিং। দেশের মানুষ যদি আপনার বাপের মৃত্যুর দিনে না কান্নাকাটি করে, এটা কি পাবলিকের দোষ? কেউ কোনোদিন বোকার মতো পাবলিককে দোষ দেয়? পাবলিক কিছু একটা না করলে বা করলে বুঝতে হবে যে ওটার কাজটা কি করছে, ওটার রিয়াকশন পাবলিকের করছে। কোন বোকা পাবলিককে দোষ দিয়ে নিজের দোষ ডাকে না, পাবলিকের কোনো দোষ হয় না বেসিক্যালি। সেম গোজ টু তারেক জিয়া। তারেক জিয়া যদি মনে করে আর্মি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আর্মির একই কথা বলবে যে আপনি তো আমাদেরকে তুই তুকারি বাপ মা তুলে গালাগালি করতেন, এই অভিযোগ আমাদের আছে। আচ্ছা এটা ধরে ভালো রাখলাম। প্রথম কথা হলো তারেক জিয়ার প্রতি আমার আপনার খারাপ অভিজ্ঞতা থাকতে পারে, বাট দ্যাট ইজ ইওর পার্সোনাল এক্সপেরিয়েন্স। ডেফিনেটলি এটা খুবই খারাপ, এগ্রিড, কিন্তু এটা পার্সোনাল এক্সপেরিয়েন্স, ইটস নট পলিটিক্যাল। পার্সোনাল ইজ নট পলিটিক্যাল। এই জায়গায় আপনি এটার জন্য দেশের মানুষের স্বার্থ ইন্ডিয়ার কাছে বন্ধ রেখে দিতে পারেন না। দ্যাট ইজ দ্য মেইন ফোকাল পয়েন্ট। এটা হাসিনা বলার সত্য ছিল, এখনো কি হবে আমি জানি না। আসলে তারেক জিয়া এইভাবে যদি ভেবে থাকেন, এটা একটা অর্থ হতে পারে কেন উনি ডেসপারেট এত ইন্ডিয়ান সম্পর্ক করেই ওকে, ইন্ডিয়ান প্যাকেজ নিয়েই ওকে ক্ষমতা আসতে হবে, এই ধরনের একটা টেন্ডেন্সি ওনার ভিতরে কেন দেখা যাচ্ছে, এটা ব্যাখ্যা কি আমি জানি না। আসলে এরকম হতে পারে। এই জন্য আমি জাস্ট হাইপোথেটিক্যালি ধরে নিয়ে কোশ্চেনটা ধরে নিয়ে বললাম, আপনাকে উত্তরটা এভাবে দিলাম। তাহলে মূল বিষয়টা হচ্ছে যে এই যে আপনি ইন্ডিয়ান ব্যাগেজ দিয়ে ইন্ডিয়ান ইয়ে দিয়ে স্বার্থটাকে কাঁধে নিয়ে ঘুরতেছে, এই অ্যাওয়ারনেসটা যদি আপনার ভিতরে না থাকে তাহলে এটা হবে। কিন্তু আমি বলছি আরেকটা বাড়তি কথা আমাদেরকে মনে রাখতে হবে, সিম্পলি 16 বছর এমনি ইন্ডিয়ান হেজিমনি আসে নাই, এর শুরুটা হচ্ছে একটা পিলখানা ম্যাসাকার দিয়ে। এটা খালি আপনাদেরকে আমি স্মরণ করা দিচ্ছি, দ্যাট ইজ মাই পয়েন্ট। সো যদি বুঝতেই পারেন তাহলে এখন কি হবে। এখন আপনি জানতেন কি জানতেন না, পলিটিক্যাল পার্টিগুলো এটা সম্পর্কে কথা বলেছেন কি বলে নাই, পলিটিক্যাল পার্টির ভিতরে এটা নিয়ে আলোচনা হয়েছে কি হয় নাই, ইন্ডিয়ানরা যেরকম ভাবে পিলখানা ঘটিয়েছে, আপনি না চাইলে তো ঘটিয়েছে, যেভাবে হোক তারা তাদের কাজ করছে। সো এবারও যারা যারা হাসিনাকে উৎখাত করছে তাদের ব্যাপারে একটা প্রতিশোধের দিকে আসতেছে, আসবে যদি ইন্ডিয়ান ব্যাগেজ এলাকার পার্টি ক্ষমতা আসে।
কিন্তু ইন্ডিয়ান ব্যাগেজ যদি ধরে নেওয়া যাক যে যেই রাজনৈতিক দল বিএনপি হোক জামায়াত হোক তারা যদি ইন্ডিয়ান ব্যাগেজ নিয়েই ক্ষমতায় আসে তাহলে তো ইন্ডিয়ানের মানে যেভাবে পিলখানা ঘটিয়েছে সেই ক্ষেত্রে তারা তো হয়তো সেফ হতে পারে যে সেই রাজনৈতিক দলগুলো নিজেরা টিকে থাকার জন্যই হয়তো সেই ব্যাগেজটা নিচ্ছে বা সেটা তারা মনে করে যে যদি ইন্ডিয়াকে আমাদের সাথে না রাখি তাহলেই হয়তো তাদের মানে আশঙ্কা যে তারা এটা নিয়ে জল্পনা কল্পনা তো দরকার নেই, হোয়াট এভার মেবি যে কোনো কিছু হোক না কেন। আমি বলতে আমার বর্ডার লাইন এর না যে তারেক জিয়ার মাথার ভিতরে কোনো প্রতিহিংসা রাজনীতি আছে কি, ওটা আমার কোনো ইম্পর্টেন্ট। আমি খালি বলতেছি এনি ইন্ডিয়ান ব্যাগেজের পরিণতি কি হবে একটুখানি খালি। আর এই সম্পর্কে ইউনূস সাহেব আনঅ্যাওয়ার অজ্ঞ আছে আমি মনে করি, এবং এই জন্যই উনি খলিলের সাথে মিলে বোকার মতন এমন কিছু করে ফেলতেছেন। সিরিয়াসলি জেনে শুনে করছেন না, কিন্তু ওটুক সৎ উনি ভাবছেন এটা খুব সহজ জিনিস। আর আমি বারে বারে ওনাকে স্মরণ করতে চাচ্ছি আপনার এই মাধ্যমে কোথায় হাত দিচ্ছেন একটু বুঝে শুনে দিবেন। এই জন্য বলছি আপনাকে জানতে হবে এই ক্ষমতার উৎস কি, আপনি কাদের বলে এখনো ক্ষমতা আছেন এইটা আপনি জানেন না, আপনি ভুল। আপনি মনে করছেন স্টুডেন্টরা আপনাকে নিয়ে এসে বসে দিচ্ছে, স্টুডেন্ট হচ্ছে ওই রিয়েল ক্ষমতাটার দিক। এই হচ্ছে দুটোর মধ্যে সম্পর্ক। জি আপনি কেমন তলাটা যে আপনার বোকামির জন্য কাটা পড়তে পারে, এমন আপনিও মারা যেতে পারে। এই হুঁশজ্ঞান গুলো তার ইউনূস সাহেবের নাই বলে আমার কাছে মনে হচ্ছে, খলিল সাহেবেরও নাই। খলিল সাহেবও জিনিসটা দেখতেছে পার্সোনাল লাভারের দিক থেকে, আমার ভাই চাকরি শেষ হয়ে গেছে, এরপরে ইউনূস সাহেবের সাথে খেদমত করতেছে, আমার বাড়তি জিনিস। এই যদি 2-10,000 টাকা $10,000 যদি আসে, খারাপ কি? একটা ভালো ক্যারিয়ার দেখা গেলাম শেষ বলে। হ্যাঁ, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার প্রবলেম সলভ করেছি, এটা তো জেনে শুনে নিয়ে বলতেছেন না, এর কমপ্লেক্সিটিটা না জেনে বলতেছেন। ওনাদের পাওয়ারের ধারণা নাই ওনার মধ্যে, মাথার মধ্যে। তত্ত্বভাবে বললে ইউনূস সাহেব আর খলিল সাহেবের কমন দিকটা হলো দুজনের কারোরই এই পাওয়ারটা তৈরি হয়েছে কি করে, হাসিনার পেট চিরে। এই সম্পর্কে তারা আনএওয়ার, এটা সম্পর্কে অ্যানালাইসিস তারা করে দেখেন নাই, চিন্তা করে দেখেন নাই, এবং এই আলাপটা আমাদের সমাজে নাই। যারা করছে তারা করা হিসেবে জানে, থিওরিটিক্যাল দিক অত ব্যাখ্যা করতে পারবে না। এবং এই ইতিহাস লেখা এত সহজ না তো, যে কোনো এই টাইপের ইতিহাস এই মৌলিক দিকগুলা এগুলা কমপক্ষে 20 বছর লেগে যায়, ঘটনা ঘটার 20 বছর পরে দেখা যায়, অন্তত 10 বছর তো লাগবেই। এর আগে এই ধরনের আমি যে কথাগুলো বলছি এই ইতিহাস সামনে আসবে না। আর কে কে ছিল, কে কে রুল প্লে করছে, আপনি অবাক হয়ে যাবেন এমন সব ঘটনার ভিতরে লুকে আছে। আমিও বলে দিতে পারবো কিনা আমি জানি না, ঘটনাচক্র আমি জানি বিষয়গুলা। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে যে আপনি যে বিষয়গুলো নিয়ে কথা বলছেন এটা নিয়ে আমরা যদি বিভিন্ন সময় আমাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা যদি বলি যে বিভিন্ন সময় আলোচনা করা হয়, এমনকি ডক্টর ইউনূসের ক্ষেত্রেও আমরা সেই পরিবর্তনটা দেখিনি, অন্যান্য রাজনৈতিক দল একইভাবে, সেটা হলো যেটা বলে থাকেন যে ইন্ডিয়াকে বাদ দিয়ে আমরা আসলে টিকে থাকতে পারবো না, সুতরাং ইন্ডিয়ান ব্যাগেজ আমাদের লাগবেই, আমাদেরকে বাংলাদেশকে আসলে চলতে হলে ইন্ডিয়ার কে বাদ দিয়ে যারা কথা বলে তারা এক ধরনের পাগলের মতো প্রলাপ বকতে থাকে, এরকম অভিযোগ আমি বিভিন্ন সময় শুনেছি, এরকম অভিযোগ শোনা যায়। কিন্তু আসলেই কি তাই যে ইন্ডিয়াকে বাদ? ভালো প্রশ্ন তুলেছেন, খুবই ভালো প্রশ্ন। জি, ইউনূস সাহেবের কথাটা এই সুযোগ আমি ব্যাখ্যা করে দিই আর কি, এবং এটা ইউনূস সাহেবের পক্ষে বলবো আমি এখন এই জায়গাটা। ডেফিনেটলি ইউনূস সাহেব এই কথাটা বলছেন, ওই যে বলছেন না যে আমরা এখন পোর্টেড মানে বঙ্গোপসাগরের কি যেন অভিভাবক, উনি শব্দটা ইউজ করছেন অভিভাবক। উনি কথাটা খুবই পজিটিভলি বলছেন, কিন্তু ইন্ডিয়ানরা এটাকে উল্টা করে নিচ্ছে। উনি ভাবছেন উনি বোধহয় চায়নার ফেরিওয়ালা, চায়না থেকে ফেরি করতে আসছে, নাও সেভেন সিস্টারকে নিয়ে মাতবরি করতে যাচ্ছেন, এটা নিয়ে খেলবেন উনি এখন। না, এগুলো ভুল ব্যাখ্যা। ইউনূস সাহেব যেটা বলছেন একদম খোলা মনে, পজিটিভ মনে একটা কথা বলছেন। উনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের উপরে যে ভূখণ্ডগুলো রয়ে গেছে, যারা যারা দেশ রয়ে গেছে, ভুটান, নেপাল প্লাস এই ইন্ডিয়ার ওই অংশটা ব্লক আছে, সমুদ্রের অ্যাক্সেস নাই তাদের, হোল সেভেন সিস্টার। ইউনূস সাহেব বলতেছে এগুলো সবারই আমরা একটা ওয়ে আউট হতে পারি, সমুদ্রে পৌঁছানোর একটা রাস্তা হয়ে যেতে পারি এই ব্রডারলি জায়গা থেকে, কিন্তু কি শর্তে? এই হচ্ছে প্রশ্নটা। উনি ব্যাপারটাকে দেখতেছেন আপনি ব্রডার একটা রিজিওনাল ডেভেলপমেন্ট, প্রত্যেক দেশের ইকোনমিকে আপনি রিজিওনালি পরস্পর হেল্প করে আমরা খাড়া করে ফেলতে পারি কিনা, এটা হচ্ছে ইউনূস সাহেবের প্রশ্ন।
ডেফিনেটলি পারি। একই কথা তো আমি বহুদিন থেকে বলছি। আমি বলছি ইন্ডিয়া করিডোর চাচ্ছে বাংলাদেশ দিয়ে, এই তো ডেফিনেটলি করিডোর অ্যাজ সাচ দিতে তো সমস্যা নেই, যদি এটা মানে বাণিজ্যিক অর্থে দেখা হয় জিনিসটাকে। ডেফিনেটলি না, কেউই বলতেছে না যে স্ট্র্যাটেজিক কোনো সুযোগ সুবিধা বাংলাদেশ ইন্ডিয়াকে দেবে না, প্রশ্নই আসলে। ওকে, তাহলে পুরো আলোচনাটা আমি এখন যা বলবো সব আসলে বাণিজ্যিক জায়গা থেকে দেখতে হবে, কিন্তু সেক্ষেত্রে কি শর্ত আছে? শর্ত হলো যে ডেফিনেটলি হোল সেভেন সিস্টারকে আমরা একদম করিডোর দিয়ে দেবো, যত শর্টেস্ট ডিস্টেন্সে করিডোর দিয়া তারা পোর্টে পৌঁছাতে পারে তার ব্যবস্থা করবো। ডিপ সি পোর্ট বানিয়ে দেবো, 2-4টা দরকার হলে, প্রোভাইডেড। আমাদের উপরে সেভেন সিস্টারের শুধু একমাত্র না, শুধু নেপাল ভুটান আর সেভেন সিস্টার না তো, ওই কোনায় চীনও আছে, সেও ল্যান্ডলক। চীনের এই অংশটা ল্যান্ডলক, তিব্বত থেকে কুনমিং পর্যন্ত জায়গাটা ল্যান্ডলক। তাহলে চীনকেও যদি আসাম দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকার করিডোর দেয়, দেন এটা একটা গ্লোবালি যদি না, এটা রিজিওনাল, সবার জন্য সুবিধা, সবারই পোর্টে পৌঁছানোর একটা সুবিধা হিসেবে দাঁড়ায়, দেন এটা হিউজ জিনিস হতে পারে। আমি কি পয়েন্টটা ধরতে পারছি কিনা, যে আমরা সব দেশই পোর্টে অ্যাক্সেস চাই। এই অর্থে একটা বাণিজ্যিক করিডোর তো আমরা অবশ্যই দিতে পারি ইন্ডিয়াকে, কিন্তু এটা বাণিজ্যিক, কিন্তু খেয়াল রাখবেন ওই যে ইন্ডিয়ার ধান্দালি চলবে না কিন্তু, যে আপনাকে দেন, আপনি পয়সা খরচ করে আপনি ওয়ার্ল্ড ব্যাংকের লোন নিয়ে রাস্তা বানান দেন, আর ওই রাস্তা দিয়ে আমি করিডোর নিব, এইসব ধান্দালি চলবে না। আপনি করিডোর দিলেন, আপনি করিডোর দেওয়ার কারণে আপনি যেসব এক্সপোর্ট করতেন আসামে, এগুলো বন্ধ হয়ে গেল, তার কোনো ক্ষতিপূরণ আমি পাবো না, বিনিময়ে কিছু পাবো না, এটা হবে না। সো গিভ এন্ড টেক। আমি ক্ষতিগ্রস্ত হলে এটাও তো আমাকে পূরণ করে দিবেন আপনি। আপনি একা খাইবার মাত্র করিডোর নিবেন, চায়নাকে দিতে বলছে ওটা দিবেন না। আপনি যদি কমার্শিয়ালি দেখেন, আমি যে ডিপ সি পোর্ট করবো বা যা কিছু ইনফ্রাস্ট্রাকচার করবো, সবাইকে ডিপ সি পোর্টে পৌঁছে দেওয়ার জন্য সব দেশকে, আমাদের উপরে যত দেশ আছে আপ টু তিব্বত পর্যন্ত, ইস্টার্ন দিকে তো আর কেউ নাই ছাড়া, চাইনারা ছাড়া, এই পুরো অঞ্চলকে যদি আমরা পোর্টে পৌঁছে দিতে চাই, তাহলে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে খরচ হবে। এই খরচটা দ্রুত উঠে আসবে যদি সব দেশকে ইনভলভ করা, সব দেশকে যদি ব্যবহারকারী বানানো, তাহলে সেক্ষেত্রে এটা না যে আমরা চীন আর ইন্ডিয়ার মধ্যে কেঁচা বোঝাচ্ছি না, আমরা ইন্ডিয়াকে ওপেনলি দিচ্ছি, ইন্ডিয়াও যেন ওপেনলি চায়নাকে দেয়। ফরগেট অ্যাবাউট দেয়ার পলিটিক্যাল কাঁচা, স্ট্র্যাটেজিক ঝগড়া যত কিছু আছে এগুলো আরেক দিকে রাখেন। এই প্রস্তাবটাই আসলে প্রস্তাব, একটা বিগার প্রস্তাব, যে রিজিওনালি আমরা সবাই কানেক্টেড, সবাই সমুদ্রের সাথে কানেক্টেড থ্রু বাংলাদেশ। এই হচ্ছে ইউনূস সাহেবের ইচ্ছাটার সবচেয়ে পজিটিভ মিনিং। এখন এইটাকে আপনি এখন শয়তানি মন দিয়ে যদি দেখেন, হ্যাঁ ইউনূস সাহেব চায়না গেছিল না, চায়নার ফেরিয়ালা হয়েছে বলে, এটা ব্যাখ্যা তুমি করতে পারেন, এটা হলো শয়তানি ব্যাখ্যা। আর যদি ওপেনলি আসেন, দেখেন না এই কথার ভিতরে আমি কি বলতেছি, ইন্ডিয়াকে করিডোর দেব, কিন্তু আপনি যেভাবে এখন চাইতেছেন হাসিনা কানে বন্ধু টেক্কা, হাসিনাকে পকেট লাভা করে ওকে ক্ষমতা এনে দিবেন, বসাই দিবেন, এই জন্য এর বিনিময়ে ও আপনাকে তেল মারবে, ও আপনাকে সব সুবিধা পাওয়া দিবে বিনা পয়সায়। না, আরে বাবা, করিডোর দিয়ে পয়সা নেওয়া এটা খুব অভদ্রতা। বলে না হাসিনার মন্ত্রী উপদেষ্টা একটা, বলে না, এগুলো তো চলছে ইন্ডিয়ান। যে ইন্ডিয়ার এই অ্যাটিটিউড, তাকে তো সে করিডোর পাওয়ার, কোন ধরনের ফেসিলিটিস পাওয়ার যোগ্য না তো আসলে। এই জায়গাতে তো আপনি ওপেন মাইন্ডেড হতে হবে যে আপনি নেবেন আর নেবেন। সার কথা হচ্ছে এটা কমার্শিয়াল হবে। সো নো মিলিটারি বিজনেস, নো স্ট্র্যাটেজিক বিজনেস, কমার্শিয়াল সুবিধা দেওয়ার জন্য। সো ইউনূস সাহেবের উদ্দেশ্যটা ছিল একটা কমার্শিয়াল জায়গা থেকে দেখা, রিজিওনাল বাউন্ডারিগুলো ভেঙে দেওয়া, যাতে সবাই বাংলাদেশ ভিতর দিয়ে পোর্ট সুবিধা নিতে পারে। কোন পোর্ট? একদম ডিপ সি পোর্ট, মানে আপনাকে এখান থেকে নিয়ে যাবেন, আবার সিঙ্গাপুরে নিয়ে গিয়ে বড় জাহাজে তুলবেন, দরকার নাই, এখানে একবার তুলবেন, ডাইরেক্ট ওয়েস্টের যে কোনো জায়গায় যেতে পারবে। এরকম ডিপ সি পোর্ট কে এমনি বলছে, এই জায়গা থেকে তো দেখা হয় নাই জিনিসটা। এইটাই ইউনূস সাহেবের কলটা ছিল, এইটা খুব ফেয়ার কল একটা, কিন্তু সেটাকে আপনি ন্যাংটা চোখে, খারাপ চোখে দেখাইছেন, সকল আপনার সন্দেহ চোখে দেখাইতেছেন, এই জন্য একটা আলাদা মানে হয়েছে। ইউনূস সাহেব মোস্ট ফেয়ারেস্ট অর্থে কথাটা বলছে, সবার জন্যই সুযোগ, সবার সাথেই বিজনেস, সবার। এইখানেই হলো আপনার রেমাসের সাথে আমাদের এই যে এতক্ষণ বললাম, এটাও কি একটা কানেক্টিভিটির আলাপ না?
কিন্তু ওরা কানেক্টিভিটি বলতে বোঝাচ্ছে ইন্ডিয়ার সুবিধা, একচেটিয়া সুবিধা, শুধুমাত্র ইন্ডিয়ার সাথে কেবল ইন্ডিয়াকে সুবিধা দিতে হবে। জি, এই ডেফিনেটলি এই ইউনিসেফ এটা মিন করে নাই, ইউনিসেফ সবাইকে দিতে চাইছে, ব্রডার, খুব বৃহৎ বড় চোখে দেখে উনি কথার প্রস্তাবটা দিচ্ছেন। এই জি, অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী আরেকটা প্রসঙ্গ নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। আমরা দেখলাম যে ডক্টর ইউনূস নতুন আরেকজন প্রতিমন্ত্রী মর্যাদায় একজনকে নিয়োগ দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, খুব সম্ভবত যিনি আবার তার বিশেষ সহকারী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তো আমার মানে প্রশ্ন যেটি করতে চাই, সেই ব্যক্তি সাবেক একজন অ্যাম্বাসেডর বা এরকম ছিলেন, কিন্তু তিনি রাজনৈতিক প্রোগ্রামে এর আগে গিয়েছেন এবং ইন্টারনেটের সোশ্যাল মিডিয়া আমরা দেখলাম যে অনেক খবর চালু হয়েছে তিনি আওয়ামী লীগের সাথে প্রত্যক্ষভাবে সরকারকে সাপোর্ট করেছেন, এমনকি শেখ হাসিনাকে নোবেল পাইয়ে দেওয়ার একটা লোভ তিনি দেখিয়েছেন, তিনি সাজেশন দিয়েছেন যে রোহিঙ্গাদেরকে নিয়ে আসলে তিনি নোবেল পাবেন। এনিওয়ে, তো সেই ব্যক্তি রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আমার প্রথম প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাই, মানে রাষ্ট্রের একজন কর্মচারী, সেটা সচিব হোক, অ্যাম্বাসেডর হোক, অথবা যে কোনো প্রশাসনিক কর্মকর্তা হোক, তারা কি আসলে রাজনৈতিক কোনো প্রোগ্রামে, রাজনৈতিক ব্যানারের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে কিনা বা বক্তৃতা দেয় অংশগ্রহণ করে? প্রশ্ন আছে, শুধু পারে না, না এটা অপরাধ, এটা অপরাধ। কিন্তু এটা লজিক্যাল দিকটা আমরা দেখেছি, লজিক্যাল দিকটা গত 15 বছর তো দেখেছি। একটা সরকার কখনো কোন দল থেকে সরকার হয়েছে ডাজন্ট ম্যাটার, সরকার মানেই হলো সব সর্বসাধারণের জন্য সরকার। এটা কাজেই কোনো সরকারি লোক, একই সঙ্গে সে তার দলীয় প্রোগ্রামে যাচ্ছে সেটা অন্য জিনিস, কিন্তু সরকারি কর্মচারী কোন দলীয় প্রোগ্রামে যেতে পারে না, এমনকি সরকারি কর্মচারী। এই কাণ্ডটা শুরু হয়েছিল হাসিনার আমলে, সম্ভবত 11 সালের দিকে। আমাদের আইজি রংপুরে এক মিটিং এ, আওয়ামী লীগের মিটিং এ উনি গিয়ে বক্তৃতা দিচ্ছেন। ভয়াবহ, আইজি কে একটা আওয়ামী লীগের আইজি এরকম বলা যায় নাকি? আইজি সারা দেশের জন্য, আইজি সারা দেশের সব মানুষের জন্য আইজি। তাহলে উনি যদি এবার আওয়ামী লীগের ব্যানারে একটা সবাই গিয়ে বক্তৃতা দেন রাজনৈতিক মিটিং এ, তাহলে কি এদিকে উনি কি রাজনৈতিক দল করবেন? যারা রাজনীতি করে না, আমরা আওয়ামী লীগ করে না, উনি তাদের আর রাজি না, তাহলে এটা এই জন্য এটাকে ক্রাইম বলা হয়, এটাকে অপরাধ বলা হয়, যে আপনারা কখনোই সরাসরি প্রত্যক্ষভাবে কোন পলিটিক্যাল ব্যানার আছে যেখানে, সেটা এড়াই চলবে। এটা তো আপনার জায়গা না। আপনি মনে মনে সাপোর্ট করেন, আপনি কি ভোট দেন না? হ্যাঁ ভোট দেন, এটা তো মনে মনে, কিন্তু এটা আপনি ফেরি করতে পারবেন না। আরেকটা মানুষকে বলতে পারবেন না যে ভাই আপনি, আমি আওয়ামী লীগ পছন্দ করি, আপনি আওয়ামী লীগকে ভোটটা দিয়ে দেন, এটা বলতে পারবেন না। আপনি প্রমাণ রেখে এটা বলতে পারবেন, এটা অপরাধ। কারণ আপনাকে এই নিরপেক্ষতাটা আপনাকে থাকতে হবে। তো সো পিছনে আওয়ামী লীগের ব্যানার দিয়ে বঙ্গবন্ধু দিবস পালন করতে আপনি শফিউর, সুইজারল্যান্ড আওয়ামী লীগ লেখা আছে ব্যানারে, ওখানে গিয়ে আপনি হাজির হয়ে যাবেন, অপরাধ এটা। তার চেয়ে বেশি অপরাধ করছে ইউনূস সাহেব। এই লোকটাকে ধরে নিয়ে এসে এবার আপনি আপনার মন্ত্রিসভায় জায়গা, আপনার বিশেষ সহকারী হিসেবে জায়গা দিচ্ছেন। সেটাই প্রশ্ন। অপরাধ কি? মারাত্মক অপরাধ এটা। এটা এমন না যে আপনি হাসিনার আমলের একটা রাষ্ট্রদূত ছিলেন, না, এটা ততটা অপরাধ না, এটা এমন কোন অপরাধ না, যদি না রং ডুইং কিছু থেকে থাকে, যদি না ওই সময় আপনি বিশেষ সুবিধা নিয়ে থাকেন, অবৈধ সুবিধা নিয়ে থাকেন। এটা ছাড়া আওয়ামী লীগের আমলে হাসিনা চাকরি করছে, এটা তো অপরাধ না। কিন্তু যখন এটাকে অপব্যবহার করছেন কোন একটা কাজের জন্য, দেন এটা অপরাধ। তার থেকে বড় অপরাধ হলো এই যে আপনি সরকারি কর্মচারী, আপনি এটা ভুলে গিয়ে আপনি হাসিনার দালালি করছেন, তার বাপের প্রশংসা করতেছেন, আওয়ামী লীগের মিটিং এ গিয়ে বক্তৃতা দিতেছেন। ইচ্ছে বড় অপরাধ হয় না। আপনি রিটায়ার হয়ে গেছেন মানে আপনার অবস্থা চলে গেছে, তার আপনি অপরাধ। আর এই ব্যাকগ্রাউন্ডটা জানার থাকা সত্ত্বেও বোধ এটা জানেন না যদি ইউনূস সাহেব হয়, তাহলেও অপরাধ, আর জেনেও এই ধরনের নিয়োগ দেওয়াটা এটাও অপরাধ। এখনো তো তিনি তো আছেন, এটা যদি না জানতেন তার চেয়ে বড় কথা হলো এটা গেল এই পার্টে, এর পিছনে একটা বড় অপরাধ আছে আসলে। এতক্ষণ যেটা বলতেছিলাম ডুবো একটা দ্বৈত বোধ ইউনূস সাহেব এবং খলিল সাহেব মিলে যে কাণ্ডটা করছে বলে আমি অনুমান করতেছি, দেখতে পাচ্ছি এর সঙ্গে এটা জড়িত। ইউনূস সাহেবের সম্পত্তি এরকম একটা মনোভাব হয়েছে যে তার মন্ত্রীরা মানে উপদেষ্টারা যথেষ্ট ফেয়ার, আমি তো তাদেরকে বিশ্বাস করে টাকা দায়িত্ব দিচ্ছি, ওনারা বোধহয় ঠিক মতো করতেছেন না, নিজের ধান্দা করতেছেন। তাহলে কি করতে হবে? আমার এখন প্রত্যেকটা উপদেষ্টার উপরে একটা আমার অ্যাসিস্ট্যান্ট বলে
প্রতিমন্ত্রীর মর্যাদা একটা লোক বসাই দিল। সুফিউর সেই অর্থে তহিদ সাহেবের উপরে কিন্তু পদমর্যাদায়, মানে প্রতিমন্ত্রীর আন্ডারে মন্ত্রী। এটা কেমন এটা মনে হতে পারে আপনার? না, উনি প্রতিমন্ত্রী কিসের? মূল ক্ষমতাটা হলো উপদেষ্টা, তার প্রতিমন্ত্রী উনি। যেহেতু যেহেতু উপদেষ্টার অধীনে হলো তহিদ সাহেব, ফলে উপদেষ্টার অ্যাসিস্ট্যান্ট যদি হয় তারও অধীনে থেকে যাচ্ছে তহিদ সাহেব। শেষ করে তাহলে আগামী দিনে ইউনূস সাহেবের টেন্ডেন্সি হচ্ছে, যেহেতু যেসব মিনিস্টার গুলা বা যেসব উপদেষ্টা গুলা তার কন্ট্রোলে নাই মনে করে, কারণ নানান গোষ্ঠীর সাজেশনে লোকগুলাকে মন্ত্রী উপদেষ্টা বানাইতে হয়েছে। এখন উনি মনে করতেছে যেগুলা দুর্নীতি করতেছে বা খারাপ কিছু করতেছে, যেটা তাদের কন্ট্রোল নাই, সেসব উপদেষ্টাদের উপরে একটা করে প্রতিমন্ত্রী বসে। এটা হচ্ছে টেন্ডেন্সি। ঠিক যেমন স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে একটা কিন্তু একই রকমের আছে, প্রতিমন্ত্রী আছে। একটা পুরানা আমলাকে ওখানে বসানো হচ্ছে। এই টেন্ডেন্সিটা খারাপ। আপনার যদি বিশ্বাস না থাকে, আস্থা না থাকে, তো বাদ দিবেন। ওটাকে ঠেকানোর জন্য আপনি আবার আর একটা লোক নিয়োগ দিবেন, ওটার উপরে বসে দিবেন। এইগুলো তো চোর পুলিশ খেলা হয়ে গেল, দরকার নাই। এটা আপনি যদি মনে হয় তহিদ সাহেব ইজ নট ফিট ফর ইউ, এটা আপনি যেভাবে বলতেছেন সেভাবে করতেছেন না, বা তার জবাব দিতে নাই, বা কোনো খারাপ কিছু একটা হয়েছে, আপনার পছন্দ না যেটা, কিন্তু বাদ দিয়ে দেন। এই যে আপনি কাউকে বাদ দিবেন না, সব ভিতরে সবাই কিনে সংসার করবেন, এটা পলিটিক্স না। আসলে পলিটিক্যাল সরকার চালানোর মতন, মানে পলিটিক্স বোঝা একটা সরকার চালানোর লোকের কাজ না এটা। এইটা তার ঘাটতি খান্তি। এনিওয়ে, যেটা মূল কথা বলতেছিলাম, তো সুপ্রিয়র হলো আসলে আমি মনে করি এইটাই হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর দখল দাও। কার? এই যে ডুও দ্বৈত, এই খলিল ইউনূস মিলে যে মূল, তারা বিশাল হাম্বরা যে আমরা কিছু একটা করে ফেলবো, ইন্ডিয়ার সাথে সম্পর্ক করে ফেলবো, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর তার দখল লাগবে। তহিদ সাহেবের কার সাজেশনে মন্ত্রী হয়েছে? ডেফিনেটলি এটা ইউনূস সাহেবের সাজেশনে না। তো ওনার মনে হতে পারে যে তহিদ সাহেব সেরকম ম্যানেজেবল না, আমি যেরকম বলছি শোনে না, তাহলে এটার উপর একটা লোক বসে দিই। এই বুদ্ধি থেকে এটা আসছে বলে আমি মনে করি। এই জন্য সুপিরিয়র ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগের কেন ওটা খেয়াল করে নেয়, আর এটা যে খুব দক্ষ এইসব ব্যাপারে খলিল সাহেব, আমি মনে করি না। এই জন্য আমি প্রশ্ন তুলছি যে ইউনূস সাহেবের তো সমস্যা হলো কোনো ক্রাইটেরিয়া নাই, কাকে উনি নিয়োগ দিবেন আর কাকে দিবেন না। ইউজুয়ালি যেটা হয়, আপনি তো সবাইকে চিনে রাখতে পারবেন না, তাহলে আপনি কি করবেন? আপনি গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট চাইবেন, ওনার লাইফের মোটামোটা জীবনী আর কি, শর্ট জীবনী, 200 অক্ষরে একটা জীবনী লিখে দেন, দেখি উনি জীবনে কি করছেন। এটা তো উনি ইন্টেলিজেন্সের কাছে চাইতে পারেন, দরকার 2-3টার কাছে চান, যাতে মিলে দেখতে পারেন, কম্পেয়ার করে দেখতে পারেন, বায়াস হতে পারে, ভুল হতে পারে। এগুলা দেখে না আপনার যাচাই করার কথা। আপনি কি করলেন? আমরা খলিল সাহেব বলছে, আমি সাথে সাথে ফরমাই দিলাম, আচ্ছা দেন, তাহলে আপনি কাম নাম দেবেন। ইউনূস সাহেব প্রত্যেকটা নিয়োগ এরকম ভাবে হয়েছে বলে আমি মনে করি। আসলে উনি ব্যাপারটা দেখেন এইভাবে, ওনার যেটা ঘাটতি এটা তো উনি নিজে বুঝে, উনি প্রথমে চুজ করেন এই ঘাটতিটা পূরণ করতে পারে কে। এখন এই বলে যাকে চুজ করছেন এই লোকটা হয়তো সেটা যোগ্যই না, কিন্তু এই লোকটার উপর আস্থা আছে ইউনূস সাহেবের, এবং ওই লোকটার কাছে ইউনূস সাহেব অ্যাক্সেসিবল, মানে ওনার কাছে গিয়ে বললে উনি ইউনূস সাহেবের কথা শুনে চলে আসবেন। এইটার উপরে ভিত্তি করে উনি তাকে নিয়ে নেন। এরপরে উনি যদি বলেন আমার একটা লোক লাগবে, তখন উনি জিজ্ঞেস করে আছে কাকে দিতে চান না। আলটিমেটলি জিনিসটা কি হলো? আপনি কোনো ক্রাইটেরিয়া মানলেন না, কি নির্ণায়ক, কিসের ভিত্তিতে একটা লোককে নিয়োগ দিবেন না দিবেন কিছু মানছেন না। আপনি শুরুই করতেছেন আপনার আমার পার্সোনালি কি ঘাটতি আছে, ওখান থেকে শুরু করতেছেন। এটা তো অবজেক্টিভলি করা যায়। বাইডেন সাহেব কাকে কাকে তার উপদেষ্টা নিবেন, এটা অবজেক্টিভলি করা যায় না? আসলে তো হয়েছে, এটা আরো সুবিধা আছে আমেরিকায়। আমেরিকায় এই জিনিসটা অমুকের সম্পর্কে অসংখ্য থিঙ্ক ট্যাঙ্ক আছে, থিঙ্ক ট্যাঙ্ক গুলোর কি ধারণা, সেখান থেকে একটা সবারই ওই বলে ম্যাকর্যাক বলে একটা ওয়েবসাইট আছে, সবার হিস্ট্রি কি তা ওখানে লেখা থাকে, কে কি করছে। আমেরিকায় তো আরো সহজ এটা, যেহেতু ওখানে অসংখ্য থিঙ্ক ট্যাঙ্ক আছে। এইগুলোর উপর ভিত্তি করে সে একটা অবজেক্টিভলি বাছাই করে নিতে পারে কে কে তার উপদেষ্টা হবে।
অবজেক্টিভ বলেছে, কিন্তু আমি এটা বাইডেন সাহেব তাদেরকে পার্সোনালি চিনি কিনা না, দরকারই নেই, এইটাকে বলছি আমি অবজেক্টিভ। ইউনুস সাহেব সে পদ্ধতি যাচ্ছেন না তো, উনি দেখতেছেন আমার সাথে আলী রিয়াজের খাতির আছে কিনা, তাহলে আলী রিয়াজের কাজে লাগুক না না লাগুক, আলী রিয়াজের কনস্টিটিউশন সম্পর্কে এক্সপার্টিজ থাকুক আর না থাকুক, আমার আলী রিয়াজকে দিয়ে সংস্কার কমিশন করতে হবে, এই হচ্ছে স্টাইল। ফলে কি হচ্ছে, এবার চটকদারি কারবার তো আলী রিয়াজ করবেই, কারণ এটা তো সাবজেক্ট না। সে গিয়ে বলে বসতেছে আমাদেরকে সিনেট লাগবে, সিনেট দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ লাগবে। আচ্ছা, দ্বিকক্ষ বিশিষ্টকে আমরা খাবো না মাথায় দিব, মানে সিনেট কি খায় না মাথায় দেয়, এটা কোন কাজে লাগে? এইটা তো আলী রিয়াজ সাহেবকে বলতে পারতে হবে, উনি এটা বলবেন না, খালি বলবেন এটা হলো সংস্কার কমিটির সুপারিশ। কি সুপারিশ? দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করতে হবে। আপনি সাথে বলবেন না যেটা কেন লাগবে, জাস্টিফিকেশন দিবেন না, এবং এটি যে জাস্টিফিকেশন দেওয়া হয় নাই সেই কথাও ইউনুস সাহেব বলবেন না। এবার হলো, তাহলে পুরো জিনিসটা কি হইতেছে, হাওয়ার উপরে চলতেছে, কারো কোনো দায় নাই। তাহলে আলটিমেটলি সংস্কারের বলে এই জিনিসটা দেওয়া যায় কি না এইটা যাচাই করবে কে? এবং রিয়েলি এটা প্রবলেম হয়ে আছে, এবং এটা মোটেও বিস্ময়কর লাগবে না যখন দেখবেন যে সত্যি সত্যি সিনেট বললে একটা সংস্কার চালু হয়ে গেছে, মানে সব রাজি হয়ে গেছে। এটা হতেও পারে, আমি মনে করি এভরি চান্স, বিকজ কেউ এটা তলে হাতে দেখে নাই। বিএনপি এটা দেখতে চাচ্ছে চাক ভাই, আমি নিজেও তো বলছিলাম দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ লাগবে। কেউ জানে না যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কেন লাগে, সিনেট কেন লাগে, কেউ জানে না। কোথায় নাই আর কোথায় আছে, না থাকাতে কি অসুবিধা হয়েছে, কেন নাই এগুলো হিস্ট্রি করতে হবে, পড়াশোনা লাগবে। আছে কনস্টিটিউশনের সংস্কার কমিটির প্রধান তো হয়ে গেলেন, এগুলার খবর না রেখে এগুলো নিয়ে আলোচনা ইউনুস সাহেব আপনাকে বসাই দিচ্ছে। তাই যে বললাম, ইউনুস সাহেবের বাছাই করার, লোক বাছাই করার কায়দাটা দেখেন আপনি, তাহলে কি দাঁড়ালো, আলটিমেটলি কোথায় যাচ্ছে? এইটাই তো শেষের মধ্যে এসে যখন ইন্ডিয়ার মধ্যে ঢুকছে, এবার আমার মনে হচ্ছে যে এবার আমার মুখ খুলতে হবে। আমি সরি মানুষজনের কাছে যারা আমি ইউনুস সাহেবের ইমেজ করছি, কিন্তু আমি যে এটা সহ্য করতে পারি নাই যখন এই দিকে চলে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এনাফ ইজ এনাফ, ইটস টু মাচ, আই শুড ওপেন মাই মাউথ। এটা এবার করা দরকার আছে। আত্মঘাতী কাজ করছে না জেনে, ফেয়ারলি করছে, সব মনে করছে, না বুঝে করতে গেলে হবে। এদিকে কোন জিনিস না বুঝে করতে দেওয়া যায় না, আমি সেই জায়গা থেকে বলছি। আসলে উনি না বুঝে অনেক কিছু করছে, আমি তো এটা নিয়ে এত উচ্চ বাচ্চা করি। আমি খালি এটাই বলতে চাচ্ছি, ওনার প্রবলেমটা বলতে চাচ্ছি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জনাব গৌতম দাস। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে, তবে আমি শেষ যে প্রশ্নটি একটু জানতে চাই, খুব সংক্ষেপে যদি সম্ভব হয় একটু যদি বলতেন যে ছাত্রদের রাজনীতি নিয়ে আপনি এর আগে বা বিভিন্ন সময় বলে থাকেন যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতির প্রধান বৈশিষ্ট্যই হবে ইন্ডিয়ান হেজিমনির বিদায়। তো সেই জায়গায় এনসিপি আসলে এখনো স্পষ্ট বক্তব্য দিয়েছে কিনা? আপনার কি মনে হয় যে তারা সেই বৈশিষ্ট্যের জায়গায় আছে, বা তাদের রাজনীতির ভেতরে সেই বৈশিষ্ট্য তারা বা সেই ক্রাইটেরিয়া তারা ফুলফিল করছে বা করবে, এরকম একটা বিষয়? এবং একই সাথে এই এনসিপি সম্পর্কে সম্প্রতি অনেক দুর্নীতির অভিযোগ শোনা গেছে, অনেকের বিরুদ্ধেই সেটা শোনা যাচ্ছে। সব মিলিয়ে আমার প্রশ্ন যেটি, যে সম্প্রতি এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিষয়ে বিক্ষোভ বা সমাবেশ বা প্রতিবাদ দাবি জানিয়েছে, তারা কি আসলে এটি করতে পারবে? জুলাই প্রোক্লেমেশন বা গণভোট, গণপরিষদ, তাদের যে দাবি আছে এখনো পর্যন্ত ঐক্যমতে পৌঁছায়নি অন্যান্য রাজনৈতিক দলের সাথে নির্বাচন নিয়ে। সব মিলিয়ে আমি জানতে চাই মানে আপনার মূল্যায়নটা এনসিপি নিয়ে, যে তারা আসলে কি পারবে, যদি এক বাক্যে এভাবে প্রশ্ন করি। ওকে, পুরো ঘটনাটা প্রথম থেকেই বলে দিই। আসলে এনসিপির প্রবলেম হলো এরা স্টুডেন্ট লিডারশিপ থেকে উঠে আসতেছে। সো স্টুডেন্ট লিডারশিপ মানেই হলো যার পলিটিক্যাল ম্যাচুরিটি কম হবে, স্বাভাবিক। রাষ্ট্র ক্ষমতা দখলের রাজনীতি, এটা তো তারা চিন্তাও করে না সব জীবনে। তাদের লাইফ হিস্ট্রি যদি মাপে না, কখনো চিন্তা করে না যে রাষ্ট্র ক্ষমতা যাবে তারা, বাপরে বাপরে সাংঘাতিক জিনিস। দুদণ্ড কোনোদিন বসে চায়ের কাপড় বসে চিন্তা করে না রাষ্ট্র ক্ষমতা জিনিসটা কি। আমি শিওর তারা কেউ বুঝে নাই। প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো যতটুকু যাদের হাত টাচ পাইছে তারা, যাদের নার্সারিং যেটাকে বলি আমরা, নার্চারিং ও নার্সারিং যেটাই বলি না কেন আমরা, যেটুকু পাইছে এরা প্রত্যেকে ছিল ধান্দাবাজ। আই এম সরি, তাদের একটা ধান্দা ছিল, সেই ধান্দা থেকে তারা এদেরকে যতটুকু নার্চারিং টাচ দিচ্ছে, চটকদারি কিছু কথাবার্তা শিখেছে, শব্দের অর্থ না বুঝলো,
যেমন ওটার শব্দ বলবে বন্দোবস্ত, হোয়াট ইজ বন্দোবস্ত কেউ জানে না, ব্যাখ্যা করতে পারবে না। আর একটা শব্দ ব্যবহার করবে পলিটি, পলিটি, হোয়াট ইজ পলিটি। এরকম বহু কিছু চটকদারি শব্দ তাদের আছে। এই শব্দের অর্থ, তাৎপর্য, ব্যবহার, ইভেন পলিটিক্স শব্দটারই ব্যবহার না, এতটুকু তারা উত্তরিত হয় নাই। এর মূল কারণ হলো যাদের তত্ত্বাবধানে ওরা হচ্ছিল এই লোকের ধান্দাবাজি ছিল, ওই লোকের অন্য একটা এজেন্ডা ছিল আসলে, এই কারণে এটা হয় নাই। এনিওয়ে এগুলো তো খামতি থাকবে, স্টুডেন্ট পলিটিক্স মানে তাই। সে তার কমিট করে নাই যে আমি ন্যাশনাল পলিটিক্স বলতে যেটা বুঝছে মেইন পলিটিক্যাল পার্টি এই পলিটিক্স করবো, সেই জন্য তো তারা মনকে তৈরি করে নাই, মানসিকভাবে তো ওই তৈরি হয়নি তো আসলে। তারা গেছিল এটা কোটা বিরোধী মুভমেন্ট করতে, সোশ্যাল মুভমেন্ট বলতে পারে, বা একটা পেশাদারি মুভমেন্ট, আমি আগামী দিনে কোথায় চাকরি নিতে চাই, এই বিষয়ের একটা সমস্যা এটা। সেই অর্থে এটা ডাইরেক্ট পলিটিক্যাল মুভমেন্ট না। ওকে, এটা কালক্রমে পলিটিক্যাল মুভমেন্ট থেকে গড়িয়ে যায়, সেটা অন্য জিনিস। কিন্তু এই যে ঘাটতিটা থেকে গেল, এই ঘাটতির পূরণের জন্য তো কেউ তাদের হেল্প করতে হবে, করে নাই, এবং তারাও খুঁজে পেয়েছে বলে আমি মনে করি না। ফলে এটা একটা বিরাট ঘাটতি রেখেছে। বাট এবার আপনি যদি তাকে দেখাই দেন তোমার এনিমিটাকে, আমি বিশ্বাস করি স্টিল তারা কিন্তু এখানে কোপ দিয়ে যাবে না, এবং ওটা সবচেয়ে ভালো পাবে। যেমন ধরেন যে হাসনাত আব্দুল্লাহ বলতেছে কি, রয়ের কথা নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি এটা কিছু চলবে না। কথা শুনতে ভালো লাগছে, মনে করছে যথেষ্ট বুঝে বলছে আসলে, কিন্তু আসলে কি বুঝছে? কারণ এদের সাথে ক্ষমতার ধারণাটা ইম্পর্টেন্ট না, ক্ষমতার ধারণা রেখে, ক্ষমতার ধারণা বুঝে এই কথাটা বলে দিয়েছে, একটা ব্যবহারিক জায়গা থেকে বলতেছে, ওকে। কিন্তু দুই কদম গিয়ে আবার হচ্ছে সে, যেহেতু ক্ষমতার ধারণাটা নাই। এই যে ইউনূস সাহেব যে ভুল করছে, এটা তো তাদেরই বলার কথা ছিল পলিটিক্যাল পার্টি হিসেবে যদি দেখি। আমি যেটাকে ভুল বলতেছি ডিরেলমেন্ট, ইউনূস সাহেব আর খলিল সাহেব মিলে যে ডিরেলমেন্টটা তৈরি করতেছে, এইটা তো এনসিপিরই বলার কথা ছিল যদি তারা পলিটিক্যাল পার্টি হিসেবে দাবি করে। কেন পারে নাই? এরাই কিন্তু আবার দেখি, এরাই হাসনাত আব্দুল্লাহ কিন্তু রয়ের বিরুদ্ধে দাঁড়াতে চাচ্ছে। কেন? এই যে এই মোটিভেশন, বোঝা কমতি, মানে এটা নিয়ে তাকে যে ওরিয়েন্টেড করবে কেউ, বুঝাবে জিনিসটা, সৎভাবে এই কাজগুলো কেউ করে নাই তাদের জন্য। এবং তাদেরও এগুলো কোথায় পাওয়া যায়, কোথায় গেলে তারা এই ধারণা পেয়ে যাবে, এটাও তারা খুব অ্যাওয়ার্ড ছিল না। এরপরে প্রবলেম হচ্ছে আরেকটা, ওদেরকে বলা হচ্ছে এখন একটা পলিটিক্যাল পার্টি বানাইতে হবে। আচ্ছা ঠিক আছে, পলিটিক্যাল পার্টিও নয়, কষ্ট মষ্ট করে বানাই দিল। পরের প্রবলেম কি? পরের প্রবলেম হলো এখন বলছে তোমাকে বিএনপির সাথে কম্পিট করতে হবে। কোথায়? ইলেকশনের মাঠে। এই কি মুশকিলের কথা। প্রথম কথা হলো এর মানে হলো তাহলে আমাকে এখন গ্রামেগঞ্জে ছড়ে পড়তে হবে। সেকেন্ড কথা হলো যে আমাকে এখন ইলেকশনের রাজনীতি করতে হবে। ইলেকশনের রাজনীতির একদিন যেটা করছে এর দুটো কি এক? এই হচ্ছে এনসিপি প্রবলেম না। এনসিপি যে ধরনের প্রবলেম পড়ে গেছে, আসলে আমি বলতে চাচ্ছি এটা, যে প্রবলেম পড়ে গেছে ওটা ওকে। এখন আমি প্রবলেম পড়ে গেছি, ও আমাকে সিম্পাথি দেখো, তা তো হবে না আসলে। এর মধ্যে এসে যাচ্ছে ওদের মধ্যে তাড়াহুড়া। আচ্ছা ঠিক আছে, তাইলে আমার 1 কোটি লাগবে না, আমি 100 কোটি টাকা জোগাড় করবো, এই শেষ। এইবার ওদের ভিতরে যারা যারা বেশি উৎসাহী, না আমাকে হতেই হবে, এইবার আমি 1 কোটি টাকার জায়গায় 100 কোটি জোগাড়ের চেষ্টা করেছি। এখন এই পুরা দলটার উপরে যে অভিযোগগুলো আসতেছে, এখন খুব লেগেছে, এগুলো সাফ সুতরা করার চেষ্টা করছে। আমি মনে করি তারা যে সম্প্রতি 9 ঘন্টার যে মিটিংটা করছে, মিটিং এর সার ফলশ্রুতি হলো একটা পয়েন্টে, তারা শৃঙ্খলা কমিটি বলে একটা কিছু বানাইতে পারছে। এবং কিসের ভিত্তিতে শৃঙ্খলা কমিটি কাজ করবে, সবাই কেন শৃঙ্খলা কমিটির কাছে যেতে বাধ্য থাকবে, এই জিনিসটা একটা ফয়সলা করতে পারছে। আমি মনে করি শুধু এই সিদ্ধান্তটা নেওয়ার কারণে তারা প্রাণ পাইছে। উল্টা করে বলি, এই সিদ্ধান্তটা যদি না নিতে পারতাম, না সিদ্ধান্তের নিচে বলে এটা কাজ করে ফেলতে পারবে, আমি মনে করি না, নট নেসেসারিলি, নাও পারতে পারবে। কিন্তু এই যে করছে, এটা করার জন্য তারা প্রাণ পাইছে, নাহলে আমি মনে করি এটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। সো এখন দেখেন এনসির প্রবলেমগুলো কি কি হইলো, আসলে আমি খুব জায়গা থেকে বলবো। একটা হলো যে পলিটিক্যাল বিষয়াদি সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকা, পলিটিক্যাল না হওয়া, যদিও ওদের কাছে খুব ইন্টারেস্টিং শব্দ কিন্তু পলিটি ব্যবহার করা, বন্দোবস্ত ব্যবহার করা। বলতে চাই কি আসলে, আপনি ইংরেজির এটা বাংলা করছেন, এমন বাংলা মনে হচ্ছে না কি সাংঘাতে এটা কথা শিখছেন। বন্দোবস্ত মানে আপনি বলতে চাচ্ছেন সিস্টেম, অর্ডার বলতে যা বুঝে আমরা, নতুন গ্লোবাল অর্ডার। আমরা বলি না আইন শৃঙ্খলা, এই যে শৃঙ্খলাটাই হলো অর্ডার।
মানে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসে। এই যে দেখেন আমি বলে ফেললাম সিস্টেমের মধ্যে, মানে কি এইটাকে ওরা বাংলা করে বলতেছে একটা বন্দোবস্তের ভেতরে না বলছি। যখনই বন্দোবস্ত বলতেছে ওরা তো মনে করছে সাংঘাতিক কথাবার্তা শিখছে। সবচেয়ে বিপজ্জনক আমি দেখলাম তারেক জিয়া পর্যন্ত বন্দোবস্ত শব্দটা ব্যবহার করতেছে। আমার বন্ধ করছে এর, আমি এটা ভীষণ ভীত। এই ধরনের মানে বকওয়াজ শব্দ, অর্থ তাৎপর্য ব্যবহার না বুঝে একটা শব্দ চালু হয়ে যাচ্ছে, এটা বিপজ্জনক। এনিওয়ে, এনসিপি নিয়ে কথা বলছিলাম। তাহলে এনসিপি প্রবলেম হচ্ছে এগুলো। এখন এটা কতদূর কাটা উঠবে আমি জানি না, কিন্তু এগুলোকে তাকে তো করে করে স্ট্রাগল করে এটা পূরণ করতে হবে। সবার আগে মাথা কাটতে হবে, যার দরকারে 1 টাকা চাঁদা তুলছে 100 টাকা, ওকে কোপায় কাটতে হবে, ওর এই মানসিকতাটা কোপায় কাটতে হবে। তাতে যদি ওকে পার্টি থেকে বের করে দিতে হবে, কিছু করার নাই। যদি সে বুঝে আপোষ করতে হয়, কমিট করে যার সেকেন্ড টাইম ভুল করবে না, মাফ করে দেওয়া যেতে পারে। সবচেয়ে যেটা বড় কথা, পার্টির আন্ডারে সবাই, ব্যক্তিগিরি চলবে না। আপনি লন্ডনে কি ছিলেন, ফলে আপনি এখন ঢাকায় আসছেন, ফলে আপনার কথা সবাইকে মানতে হবে। উনি ফেসবুকে স্ট্যাটাস দেবেন, উনি পার্টির টপ 10 জনের একজন, এগুলা চলবে না। এই ফেসবুকীয় ব্যক্তিবাদ যারা এগুলা করতে চায় তারা ওগুলাই করেন। পার্টি করতে আসছেন কেন? পার্টি বুঝেন? পার্টি মানে হলো আপনার সমস্ত ইচ্ছা ওই পার্টির কাছে সঁপে দিতে হবে আপনাকে। এরপরে পার্টির ভিতরে যে টপ লোকগুলো থাকবে তাদের সাথে ডিল করতে পারবে। ওই ঘরের ভিতরে যখন তখন আপনি মন করলে যত কথা আছে বলেন, কিন্তু বাইরে বেরিয়ে এই ব্যক্তি ফলাবেন না, শেষ। তাহলে পার্টি করতে আসবেন। এইটা যতদিন না বুঝবেন, পার্টি করতে আইসেন না, আপনারা খামোখা সময় নষ্ট করতেছেন, নিজের ভাগ্য খারাপ করতেছেন। এই বিষয়গুলো তারা দ্রুত শিখে উঠবে, বড়জোর এইটাই আমি আশা করতে পারি। কিন্তু শিখে উঠবেই, কোনো গ্যারান্টি দিতে পারবো না। হলে কি হবে, বাদ পড়ে যাবে না। আরো আশ্বস্ত করে দিয়ে হবে আপনাদেরকে। আমি মনে করি বাংলাদেশে পলিটিক্যাল পার্টির একটা খরা চলছে। মানে হলো এখন অনেকগুলো পলিটিক্যাল পার্টি হতে থাকে। তারিখ যদি মনে করে আমার যা ইচ্ছা তাই করবো পার্টিটাকে, না, এর অর্থ হবে আপনি অন্য পার্টিকে জেগে উঠার জায়গা করে দিচ্ছেন না জেনে। ঠিক বিএনপির মতন একটা হুবহু বিএনপি তৈরি হয়ে যাবে, যেহেতু আপনি বিএনপি যে রোল সেটা প্লে করতে দিচ্ছেন না, ওটাকে অন্যদিকে নিয়ে গেছে। এটাকে হাসিনার দল আওয়ামী লীগ বানায় হালাইতেছেন, আওয়ামী লীগ 2 বানায় হালাইছেন। তাহলে কি হবে এখন? এই বিএনপি 1 বলে আরেকটা দল হবে। আপনার বাড়ি দিতে দেখে মনে হয় এটা অমুকের ষড়যন্ত্র, তমুকের ষড়যন্ত্র, মেলা ব্যাখ্যা দিতে পারবেন আপনি। কিন্তু বাস্তবতা হলো যে পরিস্থিতিটা আপনি তৈরি করছেন। আপনি যখনই আওয়ামী লীগ হতে চাইছেন, তখন আপনার অরিজিনাল বিএনপিতে যাদের সমর্থন, যেই ধরনের চিন্তার সমর্থনের বিএনপি দল ছিল, সেই লোকগুলা কোথায় যাবে সমাজ থেকে? সেই অভাবটা কে পূরণ করবে? এই জন্য এই অভাব পূরণের জন্য আরেকটা দল তৈরি হবে না, একটা না, অনেকগুলো দল হবে। ফলে বিএনপি বাংলাদেশের রাজনীতি এখন বড় বড় ধরনের পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হয়ে গেছে। এই জন্য বলছি, এনসিপি যদি পূরণ করতে না পারে, বাদ পড়ে যাবে অন্য দল। কিন্তু এই প্রক্রিয়াটা চলতেই থাকবে আমি মনে করি, যতক্ষণ পর্যন্ত না রিয়েলি বাংলাদেশের শর্ত থেকে পার্টি না হতে পারবে ন্যূনতম। এই, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। এনসিপি নিয়ে আরো বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে বা আমি করব, কিন্তু আমার মনে হয় যে আজকে সরি, আপনি লাস্টে একটা কথা বলছিলেন যে এরা কি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারবে কিনা। জি, এটার উত্তর হলো যে তারা তো অলরেডি ক্ষমতা শক্তি হারাই ফেলেছে বহুত কিছু, কিন্তু স্টিল যদি মিনিংফুলি বলতে পারে, নিজেরা পরিশুদ্ধ করে হাজির করতে হবে, প্রথম কথা। সেকেন্ড হলো এটা মিনিংফুলি বলতে পারতে হবে। কিভাবে বলতে হবে, পলিটিক্যাল দিকগুলো বুঝতে হবে। অবশ্যই পারে, এখনো তারা অনেক ভূমিকা রাখে। মানুষের এখনো তাদের উপর একেবারে আস্থা হারাই ফেলেছে এরকমটা না, বাট বড় ধরনের আস্থার চোট পাইছে, এটা সত্য। এটা খেয়াল রেখে যদি তারা খামতি পূরণের চেষ্টা করতে থাকে, সাফল্য আসতেই পারে, আসবে না আমি এটা বলবো না। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি যদি তারা রিয়েলি সমাজে পপুলার করতে চায়, করতে পারবে আমি বিশ্বাস করি। কারণ আর কেউ তো বলছে না, স্পষ্ট করে বড় দল কম, সেই হিসেবে তারা পারবে আসবে, এটাই বলতে চাই। থ্যাংক ইউ। যে শক্তি হারিয়ে ফেলেছে বা তাদের বড় ধরনের একটা বিশ্বাসের জায়গায় আঘাত মানে বিশ্বাসের জায়গায় তাদের একটা বাধা এসছে এই সময়ের মধ্যে। কিন্তু আপনি কি মনে করেন, খুব মানে ছোট করে যদি জানতে চাই, যে রাজনৈতিক দল করা বা তাদের জাতীয় নাগরিক কমিটি করা, এর বাইরে তারা যদি শুধুমাত্র সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওই প্ল্যাটফর্মে থেকেই যদি তারা শুধুমাত্র বাংলাদেশ পরিবর্তনের ক্ষেত্রে এবং তাদের যে দাবি গুলো ছিল বা জনগণের তারা যে আকাঙ্ক্ষার কথা বলে, যে নতুন বন্দোবস্ত যেটাই বলি না কেন, তারা যদি সেই প্ল্যাটফর্মে থেকে
শুধুমাত্র সরকারের মানে সরকারকে দিয়ে সেই জনগণের আকাঙ্ক্ষা পূরণের চেষ্টায় থাকতো, নিজেদের সেই এমপি হওয়ার বাইরে যদি চিন্তা করতো, তাহলে কি মানে আরো বেটার হতো কিনা, বা সেই সম্ভাবনাটা বেশি হতো না। কারণ শেষ বিচারে তো আপনি পলিটিক্স জিনিসটাকে তো ইলেকশন বানায় ফেলেছেন। সো আপনি ইলেকশনের মাঠে যদি না করেন, এবং দিনকে দিন এটা যখন এমপি বেসড হয়ে যাবে, সংসদ বেসড হয়ে যাবে রাজনীতিটা, আপনি সেখানে কোনো প্রতিনিধিত্ব হবে না। এগুলো একটা সমস্যা। তার থেকেও বড় সমস্যা হলো যে ইউনিসেফ ইটসেলফ কি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট? মানে ইউনিসেফের নিজের কোনো পলিটিক্যাল ভিউজ আছে, রাজনৈতিক স্বচ্ছতা আছে? নাই। সো আপনি কার সাথে কাজ করবেন? আপনি বলবেন একটা ইউনিসেফ করবে, আর একটা তখন কি করবেন? এই প্রশ্নে ইউনিসেফের কোয়ালিশন মিলে যা করতেছে, এই সময় এনসিপি কি করবে? এই যে এনসিপি কিছু বলছে না মানে কি? এখানে তো এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। বাংলাদেশের ভাগ্য চেঞ্জ হয়ে যেতে পারে এটার ভিতর দিয়ে। এনসিপির কোনো রিয়াকশন নেই, এটা আমাকে বলতে হচ্ছে কেন? এগুলো হচ্ছে চিহ্ন যে আপনাকে পলিটিক্যাল পার্টি হতে হবে অ্যাটলিস্ট। আর ওদের পলিটিক্যাল পার্টি হওয়াটা আরো জরুরি ছিল এই জন্য, এটা তো কখনোই কমিটি ছিল না, বৈষম্য বিরোধী কমিটি বলতে কিছু নাই। জাস্ট দোস্ত আয় আজকে আমরা এটা নিয়ে। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে মানে ডক্টর ইউনূস পারবেন কিনা। তবে না পারলেও ডক্টর ইউনূস শুরু করেছে, এটা বাংলাদেশের সামনে যারা নেতৃত্ব দিবে, সামনে নেতা তৈরি হবে, সেই নেতাদের জন্য একটা মানে বার্তা থাকবে, এবং তারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যেতে সাহস করবে। গত 16 বছর ভারতের বিরুদ্ধে কথা বলাটা যেন একটা মানে অপরাধ হয়ে উঠছিল, এবং অনেকে সাহসও করতো না। কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বে সেটা মোটামুটি কাটিয়ে উঠে গিয়েছে, সামনে হয়তোবা সেটা আরো উঠে যাবে। এবং ডক্টর ইউনূস যদি সফলতা অর্জন করেন, ডক্টর ইউনূস ভারতীয় আধিপত্যের মূল উৎপাদন করতে পারেন বাংলাদেশ থেকে, বাংলাদেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি উপকারী হবে।